আয়োজিত ইতিহাস বিভাগ ভবিষ্যৎ ক্যারিয়ার পরিকল্পনা শীর্ষক আজকের এই লাইভ অনুষ্ঠানে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি কাজী সৌরভ আহমেদ, শিক্ষার্থী 54তম ব্যাচ, এবং আমার সঙ্গে আজ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জনাব রাহিনুর ইসলাম লিমন, বিসিএস শিক্ষা, জনাব সোহেল রানা, বিসিএস শিক্ষা, জনাব বাশার আজহার, বিসিএস শিক্ষা, রয়েছেন হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালসের সম্মানিত এরিয়া ম্যানেজার নরসিংদী জোনের জনাব মোহাম্মদ সোলাইমান সাগর। আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন সোনালী ব্যাংকের সম্মানিত সিনিয়র অফিসার জনাব মোহাম্মদ নবী। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সম্মানিত সিনিয়র রিপোর্টার জনাব সাব্বির ইরফান। রয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সম্মানিত সার্জেন্ট জনাব আরিফুল হক, এবং আমাদের সঙ্গে যুক্ত হবেন কোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর সম্মানিত লেকচারার সঞ্জিদা অদূত উপমা। প্রিয় সুধী, আমরা জানি আমাদের প্রত্যেকেরই কোনো না কোনো স্বপ্ন রয়েছে, এবং এই স্বপ্নকে বলা হয়ে থাকে, আমরা যেটি বলে থাকি যে মানুষ আসলে তার স্বপ্নের সমান। এই স্বপ্ন বাস্তবায়ন করতে মূলত সাধনার প্রয়োজন, এবং এই সাধনা বাস্তবায়ন করতে কিন্তু বিভিন্ন ধরনের আমাদের পথ পাড়ি দিতে হয়, যে পথে বিভিন্ন ভুল হয়, এবং এই ভুল অতিক্রম করে সাধনার মাধ্যমে, চেষ্টার মাধ্যমে, ধৈর্য এবং নিষ্ঠা সহকারে পরিশ্রমের মাধ্যমে আমাদের এই দেশের, আমাদের এই সমাজে কিছু মানুষ জীবনে প্রতিষ্ঠিত হয়, তাদের স্বপ্ন বাস্তবায়নে সক্ষম হয়, তাদের লক্ষ্য বাস্তবায়নে সফল হয়, এবং যাদের পদাঙ্ক আমরা পরবর্তীতে অনুসরণ করি, এবং আমরা তাদেরকে বলে থাকি যে সফল মানুষ। আমাদের ইতিহাস বিভাগের কিছু সফল মানুষদের নিয়ে আজকে আমাদের এই লাইভ অনুষ্ঠান। আজকের এই লাইভ অনুষ্ঠান থেকে এই সকল মানুষের জীবনের বিভিন্ন গল্প আপনারা জানতে পারবেন, পাশাপাশি ক্যারিয়ার বিষয়ক বিভিন্ন দিক নির্দেশনা এবং পরামর্শ সম্পর্কে আপনারা অবগত হতে পারবেন। তবুও যদি আপনাদের কিছু জানার থাকে বা কোনো মতামত থাকে, তাহলে আপনারা কমেন্ট বক্সে আপনাদের প্রশ্ন অথবা মতামতটি ব্যক্ত করতে পারেন। উপযুক্ত মনে হলে আমি অবশ্যই আমাদের সম্মানিত অতিথিদের কাছে আপনার প্রশ্নটি জিজ্ঞেস করব। প্রিয় অতিথিবৃন্দ, কেমন আছেন কিংবা ভালো আছেন কিনা, এই প্রশ্ন দুটি করা আসলে এই পরিস্থিতিতে অবান্তর বিষয়, কারণ সুস্থ থাকাটাই সবচেয়ে বড় ব্যাপার। আপনারা যেহেতু আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন, আমি আশা করব আপনারা সকলে সুস্থ আছেন। এই প্রশ্নটি করে আমি আসলে আর সময় ক্ষেপণ করছি না, আমি আমাদের সরাসরি প্রশ্ন উত্তর পর্বে যাচ্ছি। আমি পর্যায়ক্রমে আপনাদের সকলের কাছেই আসব, তবে আমি প্রথমেই কাজী রাহিনুর ইসলাম ভাইয়ের কাছে আসতে চাই। ভাই, আমরা জানি যে প্রতিটি সফলতার পেছনে, আমি বলছিলাম সফল মানুষের কথা, যে এই সফল মানুষদের সফলতার পেছনে কোনো না কোনো কারণ কিংবা প্রেক্ষাপট কিন্তু জড়িত থাকে, এবং এই প্রেক্ষাপট যখন অন্য মানুষের সাথে শেয়ার করা হয়, তখন সেই মানুষটাও কিন্তু আরো উৎসাহ, অনুপ্রেরণা পায় সামনে এগিয়ে যাওয়ার। আমাদের আজকের এই অনুষ্ঠানে অনেক অতিথি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, পাশাপাশি আমাদের বিভিন্ন অগ্রজ অনুজ যুক্ত হয়েছেন। তো আপনি যদি একটু বলতেন যে আপনার ক্যারিয়ারের এই জার্নি কিভাবে শুরু হয়েছিল, বা এর পেছনের প্রেক্ষাপটটা কি ছিল, এবং আপনার এই অভিজ্ঞতা দিয়ে যদি আপনি একটু আমাদের বলতেন যে আমরা যদি ভবিষ্যতে আপনাদের মতো এই স্থানে যেতে চাই, তাহলে আমাদের কি কি করণীয় হবে বা আমাদের কি করা উচিত বলে আপনি মনে করেন। কাজী রাহিনুল ইসলাম ভাই। জি, ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আসলে এইখানে কথা বলতে পারা অনেক সৌভাগ্যের বিষয়। কখনো চিন্তা করি নাই যে ইতিহাস বিভাগের এই লাইভ প্রোগ্রামে এভাবে কথা বলা হবে। যাই হোক, প্রথম থেকে বলি, সেটা হচ্ছে যে যদি বলা হয় যে এর পেছনের মূল উদ্দীপনা কি, আমি দুইটা ঘটনা বলি। একটা হচ্ছে আমারই খুব ক্লোজ বন্ধু ছিল, বিবিএ ফ্যাকাল্টির অ্যাকাউন্টিং এ পড়তো। তো ওর যখন বিবিএ শেষ, আমাদেরও তখন ফোর্থ ইয়ার শেষ। তো আমরা একই মেসে চিটং শহরের জিসি মোড়ে থাকতাম। যখন ও বিদায় নিয়ে চলে আসে, তখন ও আমাকে বলে আসে যে তুই কি করবি বল, অনার্স তো শেষ, তো এখন কি করবি, তোর তো আসলে কোনো ফিল্ড নাই, হয়তো প্রাইভেট সেক্টরে হয়তো জয়েন করলে হয়তো গার্মেন্টস সেক্টরে করতে হবে, এরকম কিছু একটা বলে। তো ওরে বলি, দেখ তুই যা, তুই আগে গিয়ে মানে ভালো স্যালারি মানে জবে জয়েন কর, তারপর দেখি আমাদের কি করা যায়। পরে সে আমাকে ঢাকায় এসে ও ব্যাংক এশিয়াতে, হ্যাঁ ব্যাংক এশিয়াতে জয়েন করে। পরে আমাকে একদিন ফোন দিয়ে বলে যে লিমন, আমার তো ব্যাংক এশিয়াতে জব হয়েছে, তো তুই কি করবি, তুই তাহলে একটা গার্মেন্টস এ ঢুকে যা। তো এই জিনিসটা আমার খুব হিট লাগছে যে ও অ্যাকাউন্টিং এ পড়ছে, আমি ইতিহাসে পড়লাম, ও আমার এই কথা বললো, দেখি আমি কি করতে পারি এইটা। আরেকটা বিষয় কাজ করছে হচ্ছে যে আমার ভাই ছিল বিবিএ ফ্যাকাল্টিরই, ফিনান্সে পড়তো। তো উনি আমাকে অনেক পেট্রোনাইজ করছে যে
কে কি বললো না বললো এগুলা নিয়ে কোনো কথা বলার দরকার নেই, বা উনি আমাকে কেরিয়ার সম্পর্কে বুঝাইছে। তা আসলে ওই ওই ছেলেটা, ওর নাম আমি বলছি না, ওর মানে আমাকে অবজ্ঞা বলবো না ঠিক, মানে ও আমাকে একটু নেগলেক্ট করা প্লাস হচ্ছে আমার ভাইয়ের পেট্রোনাইজ, এই সবকিছু মিলে হচ্ছে আমার বিসিএস এর কি বলে ট্রেকে আসা। আর সত্যি কথা বলি, এখানে খোলা মনে কথা বলি, আমি অনার্স কমপ্লিট করে আমি ঢাকায় চলে আসি। ঢাকায় আসার পর হচ্ছে আমার প্ল্যান ছিল যে আমি সিএ করব, সিএ করে কোনো প্রাইভেট ফার্মে জব করব। কিন্তু এটা আসলে পরবর্তীতে ওই ওই আমার ওই বন্ধুর কথা বা হচ্ছে আমার ভাইয়ের কি বলা হয় প্রণোদনা, বা প্রণোদনা না ঠিক, মানে ওনার উৎসাহ সবকিছু মিলে হচ্ছে এই ট্রেকে আসা, মানে একটা চাকরি করা। সেখানে শুধুমাত্র যে বিসিএসই হইতে হবে এরকম কোনো প্ল্যান ছিল না। আমি প্রিপারেশন নিয়েছি, ব্যাংকে পরীক্ষা দিয়েছি, আসলে আমার ব্যাংকে হয় নাই, বিসিএস এ হয়েছে। হ্যাঁ, এইখানে বিসিএস এ জয়েন করলাম এই। তবে এটাও ঠিক যে আমি আমি আমার আমার ব্যাচের, আমার এখানে খুব জ্ঞানী জ্ঞানী না ঠিক, যেমন সুহেল, আরিফ, মাহমুদ, তিনজন আছে আমার ব্যাচমেট। আমি অনেস্টলি ওদের সামনে বলি যে আমি হচ্ছি আমার ডিপার্টমেন্টের, আমার ব্যাচের সবচেয়ে লোয়েস্ট কোয়ালিটির স্টুডেন্ট সব দিক দিয়ে। হ্যাঁ, কিন্তু এটাও ঠিক যে আমি যেমন মাহমুদ যখন একবার রিটেন পরীক্ষা দিচ্ছিল, তো মাহমুদের রিটেন পরীক্ষা দেখে আমি খুব মানে উৎসাহ পাইছিলাম যে মাহমুদ কিভাবে এত পড়াশোনা করতেছে, আমার দ্বারা পড়াশোনা কোনোভাবেই সম্ভব না। আমি আমাদের এক বন্ধু পুলিশে আছে, মাহমুদের ক্লোজ, খুকনের সাথে মাহমুদের বাসায় গেছিলাম। মাহমুদ খেয়ে দুপুরে খাবার মানে সে খাবে না, কেন? সে পরীক্ষা, সে পড়তে হবে, মানে এতটুকু সে ডেডিকেটেড ছিল। তো যাই হোক, মানে আমি অনার্স দিয়ে এসে ওই 3 বছর 3.5 বছর অনেক পরিশ্রম করে মানে ওই লোয়েস্ট কোয়ালিটি থেকে মোটামুটি একটা চাকরি ব্যবস্থা করছি। এখন হচ্ছে বর্তমানে কোনোভাবে জীবন চলছে আর কি, বাংলাদেশ সরকারের একটা মানে অর্গানে আছি। এই এই হচ্ছে জি আমার জি, পিছনের ধন্যবাদ। অংশ আর কি। আসলে বলতে গেলে ধন্যবাদ। অনেক কথা, যেমন আমি আরেকটু বলি, সেটা হচ্ছে আমার এক খুব খুব ক্লোজ ফুফাতো ভাই। একদিন আমি শুক্রবার নামাজ পড়ে ওনার সাথে আসতেছি, তখন আমাকে উনি বলতেছে যে আহ, লিমন তুই বিসিএস দিয়ে কি করবি, বা সরকারি চাকরির জন্য তুই ওয়েট করিস না, তোদের জন্য আসলে সবার জন্য সরকারি চাকরি না, তুই কোনো প্রাইভেট ফার্মে ঢুকে যা। আমি বললাম কেন? কয়, আসলে তোর তো সাবজেক্টও ভালো না, এই সাবজেক্টে পড়ে তুই প্রাইভেট সেক্টরে কোথায় যাবি, তুই একটা প্রাইভেটে ঢুকে যা, গার্মেন্টস এ বা বাইং এ ঢুকে যা, তাহলে ভালো করবি। তো এইসব কথা আমাদেরকে অনেক শুনতে হয়, বিশেষ করে হচ্ছে আমরা যারা এই ব্যাকগ্রাউন্ড থেকে আসি, বিশেষ করে আর্টস ফ্যাকাল্টি থেকে আসি বা হিস্ট্রি থেকে আসি, তাহলে আমাদেরকে এই ধরনের কথা অনেক শুনতে হয়। তো যাই হোক, আমার চেষ্টা বা আল্লাহর অশেষ রহমত বা সবার দোয়ায় মানে আমি এটা ওভারকাম করতে পারছি, এই আর কি। জি, ধন্যবাদ রাহিনুল ভাই। আমি আবারও ফিরবো আপনার কাছে। আমি একটু সোহেল ভাইয়ের কাছে আসতে চাচ্ছি। ভাই, আমরা জানি আপনিও একজন বাংলাদেশ সিভিল সার্ভিসের সম্মানিত কর্মকর্তা। তো আমাদের অনেকেরই আসলে স্বপ্ন আছে যে আমরাও আপনাদের মতো করেই একজন ভালো সফল মানুষ হব, এবং একটি ভালো চাকরি পাওয়ার আশা তো সকল মানুষেরই থাকে। তো এটির জন্য আসলে মুখে বললেই কিন্তু হয় না, একটা পরিশ্রমের প্রয়োজন হয় এবং চেষ্টা থাকতে হয়। তো আপনি কিভাবে পরিশ্রমের মাধ্যমে এই সফলতা অর্জন করেছেন সেই গল্প আমাদের জানাবেন। পাশাপাশি আমাদের বর্তমান শিক্ষার্থী যারা আছে তারা কিভাবে বিসিএস এর প্রস্তুতি নিতে পারে, কিংবা এখন থেকেই তাদের কি করণীয় উচিত বলে আপনি মনে করছেন? সোহেল ভাইয়া। ধন্যবাদ। আমার গল্পটা আসলে যদি বলি তাহলে একটু ভিন্ন রকম, সবার সাথে হয়তো নাও মিলতে পারে। বিশেষ করে আমি ইংলিশে উইক ছিলাম। আমি জানি না আসলে হিস্ট্রিতে যারা পড়ে বা আর্টসে যারা পড়ে ইংলিশে উইক থাকে কিনা, কিন্তু আমি ছিলাম আর কি। এখন আমি সাধারণত একটু বেশি ঘুমাইতাম, একটু বেশি আনমনা ছিলাম, এখনো সেটা রয়ে গেছে। সেটা হয়তো আমার কাছের বন্ধু যারা আছে তারা হয়তো জানে, লিমন ভালো বলতে পারবে, সেও কিছুটা জানে। আর যারা আছে, রাজীব আছে, রিপন আছে, তারাও খুব কাছে থেকে দেখছে। আর কলেজ লাইফে তো আমি একদমই 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা ঘুমাইতাম। সবাই সবাই আমাকে ঘুমাইন না মামা বলতো আর কি, মানে ফ্রাঙ্কলি বলতেছি। তো এখন এই যে ব্যাপারটা, যখন আমার পরীক্ষাটা আসতো তখন আমি খুব সিরিয়াস হয়ে যেতাম যে না, ওই ওই সোহেল ভাই, সময় একটু তখন জোরে আমাকে বলবেন আর ওই প্লিজ, আমাদের সাউন্ডটা কম আসছে, একটু জোরে বললে আমাদের জন্য শুনতে ভালো হতো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, শোনা যাচ্ছে? জি জি এখন জি, শোনা এবার যাচ্ছে? ক্লিয়ার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ শোনা যাচ্ছে।
আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। তো এরকম আনমনা ছিলাম আমি একদম হিস্ট্রি ফার্স্ট ইয়ার থেকে একেবারে লাস্ট ইয়ার পর্যন্ত। কিন্তু যখন আমি অনার্স কমপ্লিট করে ফেলবো তখন আমার ভিতরে চেতনা আসলো যে না, আমাকে তো একটা জব নিতে হবে। এখন এই চেতনাটা কিন্তু সবারই আসে, প্রথম ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার কিন্তু কারোরই আসে না, শেষ মুহূর্তে এসে সবারই আমি মনে করি যে এই চেতনাটা আসে যে যেহেতু অনার্স কমপ্লিট করতেছি, একটা অনারেবল জব দরকার। এটা আসলে সবারই দরকার। ব্যাপারগুলো আমার আব্বু আমাকে বলতো যে তুমি হিস্ট্রিটা কেন নিলা। ঠিক আছে, আমি মাইগ্রেশনে ওই ইয়ে আমার ওই অন্য ডিপার্টমেন্টে যাওয়ার স্কোপ ছিল। ঠিক আছে, কিন্তু তারপর আমি ওইরকমটা করি নাই। কিন্তু আমার আব্বু আমাকে আমি বলছি না, আমি আমি আসলে একটু ড্যাম কেয়ার টাইপের ছিলাম। আর পড়াশোনার ক্ষেত্রেও আমি খুবই ড্যাম কেয়ার ছিলাম। আহ বিশেষ করে ওই যে বললাম না, আমি ইংলিশে খুব দুর্বল ছিলাম। ঠিক আছে, এসএসসিতে আমি ইংলিশে ডিগ্রি পেয়েছিলাম, সত্য কথা যেটা। তো এখন এরপরে গিয়ে আমি হয়তো ইমপ্রুভ করেছি। তো ইমপ্রুভটা করেছি কিভাবে সেই গল্পটা একটু বলি। সেটা হলো যে আমি দেখলাম যে আমাদের এলাকায় বা বিভিন্ন এলাকায়, অনেক এলাকায় এরকমই আছে, অশিক্ষিত মানুষ আছে যারা দেখবেন যে ইয়ে করতে পারে না, মানে নিজের নামটা পর্যন্ত লিখতে পারে না। ঠিক আছে, এখন আমাদের স্যাররা আমাদেরকে শিখিয়েছে যে তুমি গ্রামার না পারলে ইংলিশ পারবা না কখনোই। কিন্তু সেই কনসেপ্টটা আমি আসলে এই কনসেপ্টটা নিতে পারি না। আমি আসলে যেটা বুঝি না সেটা আসলে করতে পারি না, ব্যাপারটা এরকম। তো এখন আমি ওদের দিকে তাকাইলাম, দেখলাম যে ব্যাপারটা ওরা কি করে। ওরা আহ, ভালো গ্রামার জানে না, অর্থাৎ বাংলা গ্রামার জানে না, কিন্তু সঠিকভাবে বাংলা বাক্য বলতে পারে এবং বাংলা বাক্যের উত্তর দিতে পারে সঠিকভাবে। সবকিছু তারা ঠিক আছে। তাহলে এটা কিভাবে সম্ভব? দেখা গেছে যে আমি যে কথাগুলো বলতেছি, যে আহ, ইয়েগুলো প্রশ্নটা করতেছি, তারা সঠিক আনসার দিচ্ছে এবং বাক্যগুলো সঠিক। তো এটা দেখে আমার ভিতরে একটা চেঞ্জ আসলো যে তাহলে ব্যাপারটা কি, আমার উইকনেসটা তাহলে ওই জায়গাতেই। এরপরে আমি ভোকাবুলারি পড়লাম, পড়ার পরে আমার ওই ইংলিশের সমস্যাটা চলে গেল। মানে ওই যে একটা অশিক্ষিত মানুষের মধ্যে যে আপনি যদি জিজ্ঞেস করেন যে আসলে এখানে গ্রামাটিক্যাল রুলসটা কোথায়, সে কিন্তু মানে কোনোভাবেই উত্তর দিতে পারবে না। ঠিক আছে, কিন্তু এই গ্রামাটিক্যাল রুলসটা অটোমেটিক্যালি হয়ে যায়। আপনি যদি ওই ভোকাবুলারি স্টকটা যদি আপনার ভালো থাকে ভিতরে, তাহলে একবার বা দুইবার পড়লেই দেখা যায় যে গ্রামাটিক্যালটা ম্যাজিক্যালি কাজ করে, ম্যাজিক্যাল ভাবেই আপনি এটা মনে থাকবে। কিন্তু আমি মনে করি যে দেখেন দেশের হাজার হাজার লাখ লাখ স্টুডেন্ট গ্রামার পড়তে পড়তে জীবন তামা তামা করে ফেলতেছে, কিন্তু আসলে ইংলিশ পারতেছে না। ঠিক আছে, তো এখন ইংরেজিটাকে এটার আসলে আমরা ওই কারণে যে পরীক্ষার আমাদের জন্যই নিয়ে থাকি আসলে। আমাদের ইংরেজি যে একটা ভাষা, হ্যাঁ, একটি হ্যাঁ, 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 মাধ্যম হ্যাঁ, যোগাযোগের, সেই হিসেবে আমরা নিই না। এই কারণেই মূলত এই ধরনের সমস্যার সম্মুখীন আসলে আমাদের হতে হয় সম্ভবত। হ্যাঁ, 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 এই জি। সমস্যাটা হচ্ছে। এরপরে আমি যখন ওই ওই ওদের অশিক্ষিত মানুষের রুলসটা যখন ফলো করলাম, আমার ভিতরে এই সমস্যাটা চলে গেল আর কি। আমি বেসিক্যালি ইংলিশ পারলাম, আমি যেটাতে ইয়ে করতেছি। আমার স্বপ্ন ছিল প্রথম যে ব্যাংকে আমি চাকরি করব। আমি ওই বিসিএস টিসিএস তখন বেতন টেতন কম ছিল, ব্যাংকে একটু ভালো স্যালারি ছিল। আমি আর ম্যাথ ট্যাথ একটু পারতাম, তবে ম্যাথ পারতে হলেও কিছু ম্যাজিক আছে। ব্যাপারটা হলো যে একটা টিচার ইচ্ছা করলে আপনাকে ম্যাথ শেখাতে পারবে না, কিন্তু ম্যাথের রুলস গুলো আপনার ভিতরে খুব ভালোভাবে জানা থাকতে হবে। যদি আপনি ম্যাথের রুলস গুলো খুব ভালোভাবে জানেন, ওই রুলসই আপনাকে ম্যাথ শেখাবে। ঠিক আছে, একটা টিচার যেরকম ম্যাথ শেখাতে পারবে, এর চেয়ে ভালোভাবে ম্যাথ শেখাতে পারবে রুলস। আপনার ভিতরে রুলস গুলো ওইভাবে যদি মানে থাকে, আমি ঠিক ওইভাবেই, আমি টিচারের কাছে পড়ি নাই, কিন্তু রুলস গুলো শেখার কারণে দেখা গেছে খুব স্ট্রং ম্যাথ পারতাম। এমন এমন কি হয়েছে যে আমি ওই আহ, যেই অনার্স এর কোচিং আমি ক্লাস পর্যন্ত নিয়েছি, এরকম হয়েছে। তারপরে হচ্ছে যে আহ, এই ব্যাপারগুলো এটা হচ্ছে যে, আর চাকরির যে ব্যাপারটা, এটা হচ্ছে আপনার একটা ড্রিম জব। আপনি অনার্স কমপ্লিট করার পরে দেখা যায় যে সবাই একটা ড্রিম জব চায়। এটা চাওয়াটা অন্যায় কিছু না, স্বাভাবিকভাবেই। অনার্স কমপ্লিট করার পর তাছাড়া বিশেষ করে ইউনিভার্সিটিতে যখন অনার্স কমপ্লিট করবে একটা ছেলে বা মেয়ে, স্বাভাবিকভাবেই সে একটা অনারেবল জব ডিজার্ভ করবে, এটাই স্বাভাবিক, তাই না?
কিন্তু দেখা গেছে যে দেশের যে কম্পিটিশন আপনার হচ্ছে যে আহ, এখন বর্তমানে ধরেন 5 লাখের মতো প্রায় বিসিএস পরীক্ষার ক্ষেত্রে যদি আপনি চিন্তা করেন 4 লাখ 5 লাখ পরীক্ষা দিচ্ছে, তাই না? সেখান থেকে আপনাকে বাছাই করে দেখা গেছে 3% বা 4% রাইখা আর বাকিগুলো ছাঁটাই করে দিচ্ছে। এখন 3% 4% যাওয়ার সম্ভাবনার কতটুকু আহ, সেটা আমি মনে করি যে বাদ বাদ পাওয়ার সম্ভাবনাই বেশি। কারণ ওই 15,000 বা 12,000 রাইখা প্রিলিতে বাকিগুলো যে বাদ দিয়ে দেয়, এই বাদের কাতারে আমি মনে করি যে আমি নিজেকে বাদের কাতারেই রাখি। তে আপনি যদি ওইরকম ড্রিম জবটা নিতেই চান তাহলে আপনাকে আহ ধৈর্যশীল হতে হবে, অনেক বেশি ধৈর্যশীল হতে হবে। কারণ আমাদের সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে যে যখন আমরা অনার্সটা কমপ্লিট করে ফেলি তখন আমাদের ভিতরে একটা টেনশন চলে আসে। আর এই টেনশনের কারণে দেখেন যে না, আপনি আগে যেই পরিমাণ পড়াশোনা করতেন বা যেভাবে পড়াশোনা করতেন, অল্প পড়াশোনা করলে মনে থাকতো, কিন্তু টেনশনের কারণে এটা মনে থাকবে না আপনার। ঠিক আছে, বেসিক্যালি মনে থাকবে না। আর যখন আপনি অতিরিক্ত লোড নিতে চান বা অতিরিক্ত চাপ নিতে চান, দেখা গেছে ব্রেন উল্টা মানে রিভার্স করবে আপনাকে। আর এটার কারণে আপনি আরো বেশি টেনশনে পড়ে যাবেন। তাইলে টেনশন। আর অন্যদিকে আরেকটা ব্যাপার হলো যে আমরা হিস্ট্রি থেকে পড়েছি, হিস্ট্রির মতো একটা সাবজেক্ট, এটার কারণে মানে যারা ভালো ভালো সাবজেক্টে পড়ছে তারাই মনে হয় বেশি ভালো পারবে। আসলে ব্যাপারটা এরকম নয়। এখন আপনি যখন কম সময়ে বেশি পড়াশোনা কমপ্লিট করতে চাইবেন তখন আপনার ভিতরে যে ব্যাপারটা হবে সেটা হলো যে ওই ধরেন আপনি 1 ঘন্টা 2 ঘন্টা টানা পড়লেন, তখন আপনার অনেকের ঘুম চলে আসে, অনেকের ক্লান্তি চলে আসে, এরকম চলে আসবে, এটা স্বাভাবিক। জি ভাই, আপনার কথা আমরা শুনতে পাচ্ছি না, বেঁধে গিয়েছে হয়তো বা নেটওয়ার্ক সমস্যার কারণে। যাই হোক সোহেল ভাই, আমি আবারও আসবো আপনার কাছে। আমি একটু আমাদের মোহাম্মদ নাবি ভাইয়ের কাছে আসতে চাচ্ছিলাম। ভাই, আমরা গল্প শুনছিলাম আসলে বিসিএস এর। আমাদের কাজী রাহিনুল ইসলাম ভাই এবং সোহেল রানা ভাই দুজনই বলছিলেন, ওনারা যেহেতু বাংলাদেশ সিভিল সার্ভিসের কর্মকর্তা, ওনারা ওনাদের জীবনের গল্প বলছিলেন। এবং রাহিনুল ইসলাম ভাই যেটি বললেন যে আমরা ইতিহাস বিভাগের শিক্ষার্থী বিধায় কিন্তু আমাদের অনেক সময় সমাজের মানুষের কাছে অবহেলার শিকার হতে হয়। আমি নিজেও এই শিকার হয়েছি। আমরা যখন গ্রামে যেতাম তখন অনেকেই বলতো আসলে যে কোন বিভাগে পড়ো, তখন যখন বলতাম যে ইতিহাস বিভাগে পড়তাম বা ইতিহাস বিভাগে পড়ি, তখন তারা মানে এরকম ভাবে প্রশ্ন করে যে ইতিহাস এটা পড়েই আসলে কি হবে, বা কি করবা, কতদূর যাবা, তোমাদের ক্যারিয়ার চিন্তা ভাবনা কি, এই ধরনের মানসিকতা কিন্তু মানুষের মধ্যে রয়েছে। যেটি আমরা কমেন্ট বক্সেও দেখতে পাচ্ছি, আমাদের অনেক জুনিয়র এই ব্যাপারে কথা বলেছে। তো আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম যে বিসিএস বাদে আমাদের শিক্ষার্থী যারা আছে তাদের ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে সম্ভাবনা কতটুকু, এবং আপনি নিজেও যেহেতু একজন ব্যাংক কর্মকর্তা এবং বর্তমান সময় বিবেচনায় কিন্তু ব্যাংকের চাকরিও অনেকটা চাহিদার উপযুক্ত, তো আপনি যদি আমাদেরকে একটু বলতেন যে ব্যাংকের চাকরি যদি আমরা পেতে চাই তাহলে আমাদের কি ধরনের প্রস্তুতি থাকা দরকার, পাশাপাশি আমাদের যে বিষয়টি বললাম যে ক্যারিয়ারের সম্ভাবনা আমাদের বিভাগের শিক্ষার্থীদের জন্য কতটুকু, এই বিষয়ে যদি একটু আমাদের অবগত করতেন মাহমুদ নাবি ভাই। হুম, ধন্যবাদ তোমাকে আজকে আমাদের এই আয়োজনের জন্য, আমাকে লাইভে নিয়ে আসার জন্য। এরকম একটা অনুষ্ঠানে আমি আসলে গেস্ট হিসেবে আসতে পারবো, সত্যি আমি অবাক হয়েছি। এজন্য হচ্ছে সবাইকে আমি ধন্যবাদ জানাই, স্পেশালি তোমাকে ধন্যবাদ জানাই আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি প্রথমে যে বিষয়টা বলবো সে বিষয়টা হচ্ছে যে এখানে সবাই বলেছে একটা বিষয় যে ইতিহাস। তো আমি একটু ইতিহাসের একটু ব্যাকগ্রাউন্ডে যাই, আমার জীবনের একটু ব্যাকগ্রাউন্ডে যাই। সেটা হচ্ছে যে আমার আপন যে ভাই ছিল, উনি ইউনিভার্সিটিতে পড়তো। ইউনিভার্সিটিতে কুষ্টিয়া ইসলাম ইউনিভার্সিটিতে পড়তো। যখন লয়ে পড়তো, লয়ে পড়ার পরে ঠিক ভাইয়া, একটু তখন জোরে উনি, বলবেন প্লিজ, আমাদের হ্যাঁ, সাউন্ড একটু কম লয়ে আসছে। পড়ার পরে উনি আমাকে জি। সবসময়ই বলতো যে সাবজেক্ট ডাজেন্ট ম্যাটার, তোমার প্রিপারেশনটাই হচ্ছে সবচেয়ে বড়। তখন থেকে আমি একটা বিষয় মাথায় নিয়েছি, সে বিষয়টা হচ্ছে যে আমাকে পড়াশোনা করতে হবে। ডিপার্টমেন্টে ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছি, আমাকে ভাইয়া বলেছে তোমাকে টিউশনি করতে হবে।
টিউশনি করে কি হবে, তোমার জ্ঞান অর্জন হবে। আমি সেই দিকেই ছুটেছি। ক্লাস 6, 7, 8, 9, 10 এইসব বিভিন্ন ছাত্রদের আমি পড়াশোনা করিয়েছি। এতে আমার বিভিন্ন বিষয়ে আমি জানতে পারছি, বিশেষ করে ইংলিশের ভোকাবুলারি। এখান থেকে আমি ইংলিশ মিডিয়ামের কয়েকটা ছাত্রকে পড়ানোর ফলে আমার বিশাল একটা মানে সুবিধা হয়েছিল, যার ফলে ইংলিশ এবং ম্যাথে আমার খুব বেশি সমস্যা ছিল না। এটা একটা আমার জীবনের টার্নিং পয়েন্ট ছিল। আরেকটা টার্নিং পয়েন্ট ছিল, আমার এক বড় ভাই ছিলেন, উনি খুলনা ইউনিভার্সিটির টিচার, আমার খুব আপন একজন ব্যক্তি। উনি আমাকে কতগুলো বই গিফট করেছিলেন সেকেন্ড ইয়ারে। তার মধ্যে হচ্ছে যে ইংলিশ ভোকাবুলারির একটা বই গিফট করেছিলেন, আর বাংলার জন্য সাহিত্য জিজ্ঞাসা নামে একটা বই গিফট করেছিলেন। তো ওই বই দুটো পাওয়ার পরে আমার মানে স্বাভাবিকভাবেই, যে আমি সেকেন্ড ইয়ারে পড়ি, আমাকে উনি চাকরির জন্য ইন্সপিরেশনের জন্য বই দিতেছে, তখন থেকে আমি ওই বইগুলো পড়ে ফেলি। এবং ভোকাবুলারি ছিল যারা যেগুলো ছিল, তারপর সিনোনিম ছিল, অ্যান্টোনিম ছিল। এই অ্যান্টোনিম সিনোনিম গুলো আমি থার্ড ইয়ারের মধ্যেই সবকিছু কমপ্লিট করে ফেলেছিলাম। এর পরবর্তীতে যেসব বিষয় ছিল সেগুলো বিষয় হচ্ছে যে আমি যখন অনার্স শেষ করি, তারপরে হচ্ছে বিসিএস আমার চলে আসলো। বিসিএস আসার পরে আমি প্রিলিমিনারিতে অংশগ্রহণ করি প্রথম বিসিএস এ, তারপরে প্রিলিমিনারি দেওয়ার পরে সেখানে টিকলাম, টিকার পরে হচ্ছে যে রিটেন দিলাম, রিটেনে সেখানে বাদ পড়ে গেলাম। তারপরে আমার আসলে সবচেয়ে বড় ধাক্কাটা আমি সেখানেই খেয়েছিলাম। তারপরে চিন্তা করলাম যে বিসিএস যদি না হয়, সেক্ষেত্রে হচ্ছে যে আমাদের যারা ছাত্র সচেতন ছাত্র আছে, আমার যারা লাইভ যারা দেখছেন, যারা প্রিয় অগ্রজ আছেন, অনুজ আছেন, তারা এই বিষয়গুলো অবশ্যই খেয়াল করবেন যে একটা বিষয়ের উপর প্রিপারেশন রাখাটা আসলে সত্যি বোকামি হবে। তো সেই বোকামিটা আমি করিনি। আমি যেটা করেছি যে বিভিন্ন ব্যাংকের বইগুলো আমি পড়ছিলাম। তার মধ্যে হচ্ছে যে বিভিন্ন ফ্যাকাল্টি যখন এক একটা ফ্যাকাল্টি এক এক রকম প্রশ্ন করতো, যেমন আর্টস ফ্যাকাল্টি একরকম প্রশ্ন করতো, তারপর ম্যানেজমেন্ট ফ্যাকাল্টি একরকম প্রশ্ন করতো, সোশ্যাল সায়েন্স একরকম, তারপর আইবিএ। আর এখন যেটা আমি দেখি যে আহসানুল্লাহ ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটি গুলো ব্যাংকের প্রশ্ন করে থাকে। তো আমি এই বইগুলো আগে কালেক্ট করেছি। এখন চটি বই পাওয়া যায় বাজারে, এক একটা ফ্যাকাল্টির এক একটা। এই বইগুলা কালেক্ট করার পরে আমি বইগুলা মানে হচ্ছে পড়া শুরু করলাম। পড়া শুরু করার পরে সেই সময় একটা বই খুব কমন ছিল, এখনো আছে, K2 প্রফেসরস এ K2 ব্যাংক জব। এই ব্যাংক জব বইটা আমি টু বি অনেস্ট বলতেছি, আমি 10 দিনের মধ্যে এই বই শেষ করে ফেলছি। প্রায় এই বই প্রায় আপনার 600 পৃষ্ঠার একটা বই আমি 10 দিনের মধ্যে শেষ করি। শেষ করার পরে আমার এক ফ্রেন্ড বললো যে আমাকে, আরিফুর ইসুর রহমান একটা ইয়া ছিল, এমসিকিউ সলিউশন একটা বই ছিল ম্যাথের। ওই ম্যাথে একটু দুর্বল ছিলাম, ওই ম্যাথটা সলিউশন করলাম। সলিউশন করার পরে মোটামুটি আমি হচ্ছে যে চাকরিগুলোতে অ্যাটেন্ড করা শুরু করলাম। অ্যাটেন্ড করে দেখতেছি যে আমি মোটামুটি সাফল্য ধরা দিল প্রথমে। তারপরে আরেকটা গুরুত্বপূর্ণ যে বিষয়টা ছিল, ওয়েবসাইট থেকে আমি বিভিন্ন কোশ্চেন এগুলা সলিউশন করতাম। তারপরে হচ্ছে যে ভারতের একটা ইয়ে ছিল, ওয়েবসাইট ছিল, ওয়েবসাইটটার নাম মেবি এক্সাম ভিডা। এই ওয়েবসাইট ভিত্তিক কতগুলো বই পাওয়া যায়, এই বইগুলো আমি কালেক্ট করছিলাম। এই বইগুলা কালেক্ট করে ওখান থেকে আমি প্রিপারেশন নিতাম। ওখানে বিভিন্ন ধরনের পরীক্ষার ব্যবস্থা ছিল, ওই পরীক্ষাগুলো দিতাম। পরীক্ষাগুলো দিয়ে বাংলাদেশে হাজার 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 বলা যাবে না, লাখ লক্ষ লক্ষ ছাত্র সেখানে অংশগ্রহণ করতো। তো তারা যদি 100-র মধ্যে 80 পাইতো, 85 পাইতো, 90 পাইতো, আমি 70 পাইতাম, 75 পাইতাম। তারপরেও আমার ভালো লাগতো যে এত ছাত্রের মধ্যে আমি 70-75 পাচ্ছি। তো এরকম একটা পর্যায় থেকে আমার খুব, আমি মনে করতাম যে না, আমার প্রিপারেশন ঠিক আছে। পরবর্তীতে হচ্ছে যে ভোকাবুলারির উপর জোর দিলাম যে আমাকে যদি ব্যাংকে যাইতে হয় সেহেতু ভোকাবুলারি জানতে হবে, ভোকাবুলারি না জানলে ব্যাংকে চাকরি করা যাবে না। এটা একেবারে খুবই একটা ম্যান্ডেটরি বিষয়। আমার অনুষরা যারা দেখছেন বা যারা প্রিপারেশন নিচ্ছেন, তাদেরকে আমি একটা জিনিস বলে যেতে চাই যে ব্যাংকে চাকরি করতে গেলে আপনাকে ভোকাবুলারি জানতে হবে। ভোকাবুলারি ছাড়া আপনি ব্যাংকে কোনোভাবেই কোনো কিছুই করতে পারবেন না। তারপরে হচ্ছে যে গণিতটা লাগবে, সেক্ষেত্রে হচ্ছে যে গণিতের ইমপ্রুভমেন্ট করতে হলে গণিত এক্সারসাইজ করতে হবে, এটাতে কোনো ইয়ে নেই। আর সাম্প্রতিক যে বিষয়গুলো, যেমন বাংলা আসে, বাংলা হচ্ছে খুবই সহজ আসে।
ব্যাকরণের কয়েকটা টপিকস থাকে, তাছাড়া হচ্ছে মোটামুটি ইনশাল্লাহ বাংলা খুব সহজ বিষয়গুলো আসে। এগুলো পড়লেই মোটামুটি প্রিলির জন্য একটা জি ছাত্র ফিট হয়ে যায়। জি আর ভাই, আমি এগুলা যদি কি আমরা প্রিলি এখন থেকে পড়ার প্রস্তুতি নিব? মানে আপনি কেমন কি করেছিলেন? আপনি বলেছিলেন যে থার্ড ইয়ারের মধ্যেই আপনার ভোকাবুলারি আপনি কমপ্লিট করেছেন, সিনোনিম অ্যান্টোনিম সবকিছু কমপ্লিট করেছেন। তো আমাদের মধ্যে যেটি হয় আসলে, আমরা এই ইতিহাস বিভাগে পড়ার পরে আমাদের যে ইচ্ছা শক্তিটা আছে বা ইংরেজির প্রতি যে দুর্বলতাটা আছে, সেই দুর্বলতাটা কিন্তু আরো দিন দিন বৃদ্ধি পায়, কারণ এখানে ইংরেজি চর্চা আমরা সেভাবে করতে পারি না, বা আমাদের ইচ্ছাও আসলে ওই ধরনের মানে জন্মায় না যে ভালো একটা জবের জন্য কিংবা হচ্ছে ভবিষ্যতের জন্য আমরা ইংরেজিকে ভালোভাবে রপ্ত করব। তো এই জিনিসটাকে আমরা এখন থেকেই শুরু করব, নাকি আরো পরবর্তী সময়ে আমরা সময় পাবো? দেখো সৌরভ, আসলে আমি যে বিষয়টা বোঝাতে চেয়েছি, আমি এই কথাটা এই জন্যই বলেছি যে আমি প্রথমে যে টিউশনি করতাম তো আমাদের মধ্যে যেটি সেখান হয় থেকে আসলে, আমার আমরা জ্ঞান জন্য যে জ্ঞান চর্চাটা ওখান থেকে শুরু দিও, তারপরে হচ্ছে পরীক্ষার জ্ঞান চর্চাটা আমি সেখান থেকে শুরু করেছি। তবে আমি মনে করতাম, আমি আমার নিজস্ব অভিব্যক্তি থেকে আমি বলছি, আমি মনে করতাম, সবসময় আমি মনে করতাম যে আমাকে যদি ভালো চাকরি পেতে হয় সেক্ষেত্রে আমাকে একটু আগে থেকেই পড়াশোনা শুরু করতে হবে। সেক্ষেত্রে আমি থার্ড ইয়ার থেকে মোটামুটি ছিলাম। অনার্স রেজাল্ট দেওয়ার সঙ্গে সঙ্গেই আমার বিভিন্ন পরীক্ষার সার্কুলার এসেছিল। এই সার্কুলার গুলাতে আমি হচ্ছে যে অ্যাটেন্ড করতে পারি। তো প্রথমেই আমি যে চাকরিটা করছিলাম সেটা হচ্ছে যে প্রাইমারি, অর্থাৎ হচ্ছে উইদাউট প্রিপারেশন। আমি কোনো ওই যেগুলা গতানুগতিক যে প্রিপারেশন, যে কোচিং করতে হবে, তারপরে হচ্ছে যে বাসায় বসে 5 ঘন্টা 7 ঘন্টা 10 ঘন্টা পড়তে হবে, আমি সেটা করার সুযোগ পাইনি। সুযোগ পাই নাই এই একটা মাত্র কারণে, অনার্সের ছিল। আর ফাঁকে ফাঁকে আমার যে অর্জনগুলো ছিল সেগুলো আমি টিউশনি থেকে অর্জনগুলো করতে পেরেছি। এর ফলে আমি কোনো প্রিপারেশন ছাড়াই প্রথমেই আমার প্রাইমারি জব হয়। তারপরে হচ্ছে আমার প্রাইমারি জব 2 মাস করার পরে আমি থানা সহকারী শিক্ষা অফিসার, সেখানে আমি করি, অ্যাটেন্ড করি, সেখানে আমার জব হয়। পরবর্তীতে হচ্ছে যে সোনালী ব্যাংকে যখন হয়, সব ছেড়ে মোটামুটি এখানেই আমি স্থায়ী আছি। তো যে বিষয়টা বলতে চেয়েছি আমি, যে ব্যাংকের ক্ষেত্রে আপনার ভোকাবুলারি মাস্ট জানতে হবে, বসার জন্য বসতে পারতেছে না। ভোকাবুলারি মাস্ট জানতে হবে। তারপরে হচ্ছে আপনার গণিত জানতে হবে, গণিত জানতে গেলে গণিতের প্র্যাকটিস করা ছাড়া আর কোনো উপায় নেই। আর হচ্ছে যে সাম্প্রতিক বিষয়গুলো জানতে গেলে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স, এটা সবাই জানে, এটা বলার মতো কিছু না। আর লিখিতর ক্ষেত্রে যেসব বিষয়গুলো থাকতে হবে, লিখিত খুবই গুরুত্বপূর্ণ ব্যাংকের ক্ষেত্রে। 200 মার্ক এখন পরীক্ষা হয়, প্রায় 200 মার্ক। এই 200 মার্কের মধ্যে হচ্ছে যে কোনো কোনো ব্যাংকে আপনার 70 মার্কের অঙ্ক থাকে অথবা 90 মার্কের অঙ্ক থাকে। এই 70 অথবা 90 যাই থাকুক না কেন, এটা একটা ভাইটাল রোল পালন করে ব্যাংকের জব পাওয়ার ক্ষেত্রে। তো আমার ক্ষেত্রে সেই সময় ছিল মানে হচ্ছে 40 মার্কের ছিল, অঙ্ক ছিল 4টা অঙ্ক। তো 4টা অঙ্ক 40-এর মধ্যে আমি 40-এ পেয়েছিলাম। তখনই আমি বুঝেছিলাম যে আসলে আমার চাকরিটা হবে। এটা একটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, যে ম্যাথ যেন কোনো ক্রমেই ভুল না হয়। আর ভুল তখনই হবে না যখন আপনি হচ্ছে যে প্র্যাকটিস করবেন। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর এখানে আরেকটা বিষয় আছে, ব্যাংকের ক্ষেত্রে এখন একটু চেঞ্জ হয়ে গেছে, সেটা হচ্ছে এডিটোরিয়ালস কতগুলো আসে। এডিটোরিয়ালস বাজারের বিভিন্ন বই পাওয়া যায়, এগুলা থেকে প্র্যাকটিস করলেই হয়ে যায়। তারপরে হচ্ছে এখন লেটার আসে, লেটারের ফরম্যাট আছে, ওই ফরম্যাট অনুযায়ী লেটার মুখস্থ করলেই ইনশাল্লাহ হয়ে যাবে। আর আমি আবার বলতে চাই, গণিতের দক্ষতা বাড়াতে হবে। তারপর হচ্ছে ইংলিশ সিনোনিম অ্যান্টোনিম, এগুলো আপনার বুঝে বুঝে পড়তে হবে, বুঝে বুঝে মুখস্থ করতে হবে, এটা একটা করতে হবে। আর এখানে আরেকটা জিনিস, সেটা হচ্ছে ক্রিয়েটিভ রাইটিং। এই ক্রিয়েটিভ রাইটিং গুলা এখানে বিভিন্ন মনীষীর উক্তি দিয়ে যদি শুরু করা যায়, সেই ক্ষেত্রে হচ্ছে স্যাররা একটু নজরে পড়ে। দেখা যাচ্ছে যে হাজার হাজার লাখ লাখ খাতা, এগুলো লাইন টু লাইন স্যারেরা পড়ে না, হয়তো প্রথম হেডিংসটা দেখেই বুঝতে পারে। তো আমার যারা অনুষ আছে, যারা চাকরি প্রিপারেশন নিচ্ছে, তারা অবশ্যই এই কাজটা করবে, যে কোনো ফ্রি হ্যান্ড রাইটিং, ক্রিয়েটিভ রাইটিং যেটা, ফ্রি হ্যান্ড রাইটিং যেটা, বা হচ্ছে যে কোনো
রচনা আসছে, কোনো প্যাসেজ আসছে, এটা অবশ্যই কোনো মনীষীর উক্তি দিয়ে যেন শুরু হয়, যেটা আমাদের স্যারেরা যারা খাতা দেখবেন সেই স্যারেরা যেন বিষয়টা বুঝতে পারে যে না, এই ছেলের মাথায় কিছু আছে, এই একটা বিষয়। আর প্রশ্নের বিশ্লেষণ করতে হবে, বিগত সালের যেসব প্রশ্নপত্র এসেছে এই প্রশ্নপত্রের বিশ্লেষণ এখানে গুরুত্বপূর্ণ একটি বিষয়। প্রশ্নপত্রের বিশ্লেষণ না করলে এটা বোঝা যাবে না। প্রশ্নপত্রের বিশ্লেষণ গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর হচ্ছে যে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে টাইম ম্যানেজমেন্ট ঠিক করতে হবে। আপনার টাইমটা ঠিক রাখতে হবে, যে কোন প্রশ্নতে আমি কতটুকু সময় রাখবো, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। যদি কেউ ব্যাংকে জব করতে চাচ্ছেন বা জব করবেন, বা আমার যারা স্নেহের অনুষরা রয়েছেন, এখানে টাইম ম্যানেজমেন্ট খুবই একটা ফিল্ড। তো কয়েকটা বিষয় আছে আপনার। এক নাম্বার হচ্ছে গণিতে দক্ষতা বাড়াতে হবে, তারপরে ইংলিশের দক্ষতা বাড়াতে হবে, সেক্ষেত্রে হচ্ছে সিনোনিম, অ্যান্টোনিম, যেগুলো ফ্রেজ আছে, তারপরে ক্রিয়েটিভ রাইটিং আছে, তারপরে হচ্ছে যে প্রশ্নের বিশ্লেষণ করা আছে, এবং টাইম ম্যানেজমেন্ট। এই 5টি বিষয় যদি একটা ছাত্র ভালো করে লক্ষ্য করে, সেটা সে অবশ্যই ভালো করতে পারবে। আর রিটেনের জন্য এখন খুব কি বলবো, যে হটকেক বাজারে কয়েকটা বই আছে, এই বইগুলা আমি একটু বলে দিতে চাই। আমার অনুষরা যারা আছে তারা বিষয়গুলো লিখেও নিতে পারেন, বা হচ্ছে পরবর্তীতে আপনারা লাইভটা যখন দেখবেন তারা তখন শিখতে পারবেন। অনুবাদের জন্য হচ্ছে যে ক্যাডার অনুবাদ বিদ্যা একটা বই আছে, আমাদের সময় এটা ছিল, এখন হয়তো নতুন লেখকদের আরো বই আসতে পারে, আমি জানি না। তবে ক্যাডার অনুবাদ বিদ্যা একটা বই আছে, এটা খুবই ইফেক্টিভ, খুবই ইফেক্টিভ। আর গণিতের জন্য যদি গণিত কেউ মনে করে যে গণিত আমি ভয় করি, বা হচ্ছে যে এটা সবাইরে, আমাদের যেহেতু হিস্ট্রি থেকে এই লাইফটা হচ্ছে, আমি আমার প্রাণপ্রিয় এবং স্নেহের যে ছোট ভাই এবং বোনেরা আছে তাদের জন্য বলি যে গণিত কোনো বিষয় নয়। আরেকটা বই আছে জাফর ইকবাল আনসারির একটা বই আছে, ওই স্যারের একটা লেখনী বই আছে, এই বইটা খুবই একটা গুরুত্বপূর্ণ। আর আপনার ইন্ডিয়ান একটা রাইটার আছে আগরওয়ালের ম্যাথ বই, আমি বইটার নাম এই মুহূর্তে ভুলে গেছি। ওই বইটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে একটা চাকরির প্রিপারেশনের ক্ষেত্রে। আর ফোকাস রাইটিং একটা গুরুত্বপূর্ণ বিষয়। ফোকাস রাইটিং এর ক্ষেত্রে বিভিন্ন পত্রিকার বা হচ্ছে যে নীলক্ষেতে বিভিন্ন বই পাওয়া যায়, এডিটোরিয়ালস, এই বইগুলো পড়লেই মোটামুটি ইনশাল্লাহ চাকরি জীবনে সাকসেস হওয়া যাবে। আর আমার ক্ষেত্রে এগুলা আরেকটি বিষয় ছিল, সেটা হচ্ছে যে খুব কঠিন বিষয়গুলো আমি সবসময় ভাবতাম। আমি ইউনিভার্সিটি যাচ্ছি, আমি ক্লাসে যাচ্ছি, হাঁটতাম আর ভাবতাম। এটা আমার জীবনের সবচেয়ে বড় একটা পজিটিভ দিক। আমি সবসময় ভাবতাম, পড়াশোনা নিয়ে সবসময় ভাবতাম যে অঙ্কের সূত্রটা মনে আছে কিনা, এই সিনোনিমটা মনে আছে কিনা, এই অ্যান্টোনিমটা মনে আছে কিনা। আমি হচ্ছে যে যেসব কঠিন বই ছিল সেগুলো রাতের শোয়ার সময় মাথার নিচে রাখতাম, মাথার নিচে রেখে আমি চোখ বন্ধ করে সবসময় চিন্তা করতাম আমি আজকে সারাদিন কি বললাম, একটু রিভিউ করি। তখন আমি রিভিউ করতাম, আমি ভাবতাম যদি কোথাও আমার মানে আটকে যেত, তখন আমি ভাবতাম যে এটা হয়তো আমার পরীক্ষাও আমি ভুল করতে পারি। তখন আমি চোখ বন্ধ করে মোবাইলের লাইট দিয়ে আমি ওই অ্যান্সারটা দেখে নিতাম, বা ওই উত্তরটা কি হবে আমি দেখে নিতাম। তো এই যে ভাবনাগুলা, আমার এই ভাবনাগুলো থেকে আসলে আমি হয়তোবা খুব বেশি সফল হইতে পারিনি, যতটুকু সফল হয়েছি আমার এই ভাবনাগুলো, আমার এই চিন্তাগুলো, আমার ফ্যামিলির অনুপ্রেরণা ছিল। আমার বড় ভাই যখন ইউনিভার্সিটিতে পড়তো সে সবসময় আমাকে বলতো যে সাবজেক্ট কোনো বিষয় না, তোমাকে পড়াশোনা করতে হবে। আমি পড়াশোনা করতাম। তো আমার ভাই এখন উনি ইংল্যান্ডে, সরি নিউজিল্যান্ডে আছেন, ওখানে আইন পেশার সাথে উনি ব্যারিস্টার, আইন পেশার সাথে যুক্ত রয়েছেন। তারপরে আমার বড় ভাই, বড় বোন আছেন, উনি হাজী মোহাম্মদ দানিশ বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করার পরে উনি এখন ইউনো বিশেষ প্রশাসন 29তম বিশেষ প্রশাসনে যুক্ত আছেন, উনি এখন ইউনো আছেন। আমি সোনালী ব্যাংকে আছি। আমার আরেক ভাই হচ্ছে যে ডাক্তার। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর আমার প্রিয় অনুজদের জন্য আমার শুভকামনা এবং ভালোবাসা। আমার কথাগুলো যদি কোনো ক্রমে তোমাদের একটু অনুপ্রাণিত হয়, তাহলেই আমার এই কথা বলাটা সার্থক হবে। আসসালামু আলাইকুম। জি, অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে। আমরা আশা করব, আমরা সৃষ্টিকর্তার কাছে একাগ্র চিত্তে আপনাদের প্রত্যেকের জন্য প্রার্থনা করি যেন আপনাদের জীবন সুখী, সুন্দর এবং আর রোগমুক্ত হয়। আপনি যে কথাগুলো বলেছেন সেটি আসলে আমাদের জন্য অত্যন্ত উপকারী, এবং আমরা আশা করব যে আমাদের
অগ্রজ এবং অনুজ যারা আছে তারা প্রত্যেকে এই কথাগুলো মেনে চলবে এবং আপনাদের এই পরামর্শকে আঁকড়ে ধরে তারাও তাদের জীবনে আপনাদের মতোই সফল হয়ে উঠবে, আমরা সেই প্রত্যাশাই করি। আমি আবারও আসবো আপনাদের কাছে। আমি এবার একটু সাব্বির ইরফান ভাইয়ের কাছে আসতে চাচ্ছি। ভাই, আমরা জানি আপনি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সম্মানিত সিনিয়র স্টাফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তো আমাদের মধ্যে অনেকেরই কিন্তু স্বপ্ন থাকে, বা আমরা ক্যাম্পাস লাইফেও কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন অনলাইন পত্রিকার সঙ্গে কিন্তু যুক্ত হয়ে সাংবাদিকতা যে পেশাটা আছে এই পেশাটাকে আঁকড়ে ধরার চেষ্টা করি। কিন্তু আবার অনেকের মধ্যে এই ধারণা কাজ করে যে সাংবাদিক হতে গেলে হয়তো বা গণসংযোগ এবং সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে। তো এই ধরনের ভ্রান্ত ধারণা যাদের মধ্যে আছে সে সম্পর্কে আপনি কি বলবেন? বা সাংবাদিকতা পেশাকে যারা পেশা হিসেবে, যারা শ্রদ্ধা এবং সম্মানের জায়গা হিসেবে দেখেন, তাদের জন্য কি কি করণীয় উচিত বলে আপনি মনে করেন? সাব্বির ভাইয়া। আসলে প্রথমে এখানে যে বিষয়টা, মানে আমি এই মুহূর্তে কিন্তু আসলে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাথে নেই, একটা ব্যক্তিগত কারণে আমি বলেছি যে আপনি দায়িত্ব পালন করেছেন। হ্যাঁ, ঠিক আছে। তো বিষয়টা হচ্ছে আসলে সাংবাদিকতা, গণযোগাযোগ বিভাগে যারা পড়ে আসে তারা অবশ্যই অনেক কিছু জেনে আসেন। তো সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় কি যারা আমরা অন্য বিষয় থেকে আসি তারা হয়তো কিছুটা পিছিয়ে থাকে, কিন্তু আপনি যদি একটা জিনিস খেয়াল করে দেখেন যে বাংলাদেশে যারা বড় বড় নামি দামি সাংবাদিক যারা আছে তাদের কিন্তু দেখবেন অধিকাংশই কিন্তু তাদের কিন্তু সাংবাদিকতা ব্যাকগ্রাউন্ড না। বিশেষ করে আমি যদি উৎপল শুভ্রের কথা বলি, দেখেন উনি কিন্তু ইঞ্জিনিয়ার ছিলেন। বা আমাদের চিটাগঞ্জে মামুন আব্দুল্লাহ আছেন, এখন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের হেড অফ নিউজ যিনি আছেন, তিনি কিন্তু পলিটিক্যাল সায়েন্সের ছিলেন, অথবা আমি ঠিক শুনি না, কিন্তু তিনি অন্য বিভাগে ছিলেন যেটা সাংবাদিকতা না। তো এই জায়গাটা আসলে বিষয়টা ডিপেন্ড করে আসলে আপনার নিজের ইচ্ছাটার উপরে। এখানে ভাইরা আছেন অনেকে, ওনারা অনেক কথা বলেছেন যে পড়ালেখা, সাংবাদিকতা একটা বিষয় হচ্ছে আপনাকে হয়তো একাডেমিক পড়ালেখাগুলো করতে হয় না, কিন্তু সবসময় আপ টু ডেট থাকতে হয় আপনাকে, নিয়মিত পত্র পত্রিকা পড়া এবং খোঁজ খবর গুলো রাখা। আর একটা বিষয় সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ, যেটা মনে হয় সাংবাদিক হওয়ার জন্য, সেটা হচ্ছে নিউজ নোটস, যেটা আমরা বলে থাকি যে আসলে সংবাদটা পিক করা। এই জিনিসটা কিভাবে পিক করবো, এই বিষয়টা হয় কি আসলে করতে করতে বা পড়তে পড়তে আসলে চলে আসা যায়। এটার জন্য একাডেমিকটা থাকলে খুবই ভালো, তবে না থাকলে যে খুব সমস্যা হয় তা কিন্তু না। আর একটা বিষয়, এখানে ভাইরা সবাই আছেন এবং ওনারা বেশ অনেকে আসলে নিজ জায়গায় স্বপ্রতিষ্ঠিত, ওই অনুযায়ী হয়তো আমি কিছুই না, কিন্তু একটা বিষয়কে আমি আসলে বলি, এখানে ক্যারিয়ার আড্ডা বা অনেকে পড়ালেখার কথা বলছেন, অনেকে জবের কথা বলছেন যে কিভাবে জব পাবে। তবে আমার কাছে একটা জিনিস মনে হয় কি আসলে নিজে আসলে যেটা করতে ভালো লাগে আসলে ওটাই করা উচিত। মানে আমার যদি টার্গেট থাকে, ঠিক আছে আমি বিসিএস ক্যাডার হবো, বা আমার টার্গেট থাকে আমি সরকারি চাকরি করবো কিংবা সাংবাদিক হবো, তো নিজেকে আসলে ঠিক করতে হবে আমি আসলে কি হতে চাই, আমি আসলে কি করতে চাই। আমি ইতিহাসে ভর্তি হয়েছে, আমি জানি অনেক, আমি নিজে হয়তো মানে বলা যায় মানে এখানে যারা আমরা ইতিহাসে পড়ছি অনেকে হয়তো একটু বিভিন্ন কথায় উঠে আসছে যে একটু অনেকে ভুলে ভাবে যে ইতিহাস পড়ছে মানে খুব একটা ভালো সাবজেক্ট না। আসলে ভালো সাবজেক্ট না তা কিন্তু নাই, কিন্তু যথেষ্ট ভালো একটা সাবজেক্ট, এবং আমাদের ডিপার্টমেন্টে আমরা দেখেছি প্রচুর সাহায্য আমরা পেয়েছি শিক্ষকদের কাছ থেকে। তো বিষয়টা হচ্ছে আসলে নিজেকে আসলে ক্লিয়ার হতে হবে আমি কি করতে চাই। এখন আমি যদি বিসিএস ক্যাডার হতে চাই, তাহলে যেটা নবী ভাই বললো যে তাহলে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার থেকে একটা প্রস্তুতি শুরু করতে পারে। কিংবা যদি অন্য কোনো বিষয় তার ইচ্ছা থাকে, তাহলে তাকে আসলে নিজেকে ক্লিয়ার হতে হবে সে কি করতে চায়। এবং সবচেয়ে বড় বিষয় যেটা আসলে বারবারই বলা হয়, নিজে কোনটা তো আমি উপভোগ করি, আমি নিজে আসলে কি উপভোগ করি। যেমন আমি আমার ক্ষেত্রে বলতে পারি আমি সাংবাদিকতা খুব উপভোগ করতাম, যদিও সাংবাদিক হবো এটা আমার ছোটবেলায় কখনো প্ল্যান ছিল না। যখন ছোটবেলায় এমনি লাইফ লিখতাম কখনো লিখিনি সাংবাদিক হবো, ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাইলট এসব লিখতাম। তো শেষ পর্যন্ত গুলো কিছু না, তো কাজ করতে গেলাম। সেকেন্ড ইয়ার যখন ছিলাম, আমি অনার্স সেকেন্ড ইয়ারে আমি চ্যানেল আইতে যোগ দিই চট্টগ্রামের ব্যুরোতে। তো ওখানে কাজ করতে গিয়ে আসলে একটা পর্যায়ে কাজ করতে করতে ভালো লাগলো আমার, কিন্তু টার্গেটটা ছিল অনেকটা এমন যে আমি যে কয়দিন পড়ছি ওই কয়দিন আমি সাংবাদিকতাটা করবো, পড়ালেখা শেষ হবে, এরপর আমি হয়তো অন্য কোনো জবে সুইচ করবো। কিন্তু এক পর্যায়ে আমার এই জিনিসটা ভালো লেগেছে, আমি এনজয় করতে থাকি। তো সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আসলে এনজয় করা। আপনি যদি এনজয় না করেন তাহলে আপনি যেখানে যান, আপনি আপনারা হয়তো চিনেন যে খালেদ মহিউদ্দিন ভাই, যিনি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন ছিলেন, এখন ডয়েচে ভেলেতে আছেন। তো উনি কিন্তু ম্যাজিস্ট্রেট হয়েছিলেন, আপনারা জানেন উনি কিন্তু বিসিএস এর ম্যাজিস্ট্রেট হয়েছিলেন। ওইটা ছেড়ে কিন্তু উনি পরবর্তীতে প্রথম আলোতে আবার যোগ দেন, সাংবাদিকতায় ফিরে যান তিনি ওটা ছেড়ে দিয়ে। আমাদের সবার কাছে ম্যাজিস্ট্রেট কিন্তু, এবং হওয়ার পরে কিন্তু দেখেন না কিন্তু আজকে পুরো বাংলাদেশ চিনে, এবং উনি এখন একটা আন্তর্জাতিক গণমাধ্যমে কিন্তু একটা বিভাগের উনি প্রধান। উনি আসলে ওটা উপভোগ করতে পেরেছেন। এখন আপনি বিসিএস ক্যাডার হতে হবে বা সরকারি চাকরি পেতে হবে, ফ্যামিলির প্রেশারে যদি এসে যদি এইসব কাজে নামেন, তাহলে আমি বলবো আসলে ওইভাবে করাটা আসলে ভুল হবে। কারণ আপনি হয়তো গিয়ে, হ্যাঁ আপনি হয়তো বিসিএস ক্যাডার হবেন, সবাই আপনাকে বলবে যে হ্যাঁ কংগ্রেচুলেশন, অনেক কিছু বলবে, কিন্তু আপনি এনজয় করছেন না, তাহলে দেখা যাবে আপনি হয়তো খুব দূরে যেতে পারবেন না। কারণ আপনি বিসিএস ক্যাডার হওয়ার পরে কিন্তু আপনার ক্যারিয়ার শেষ নয়, এখান থেকে আপনার ক্যারিয়ার মাত্র শুরু হচ্ছে। আপনি পরীক্ষা দিলেন, পাশ করলেন, চাকরিতে যোগ দিলেন, এরপর আপনার ক্যারিয়ার কিন্তু শুরু হচ্ছে।
তো ক্যারিয়ার আপনি যদি কাজটা ভালো না লাগে বা ভালো উপভোগ না করেন, তাহলে কিন্তু আপনি বেশি দূর যেতে পারবেন না। ওটা প্রত্যেকটা চাকরির ক্ষেত্রে আসলে সত্যি। আর সবচেয়ে বড় বিষয় আমি যেটা মনে করি, উপভোগ যদি করা না হয়, তাহলে আসলে ক্যারিয়ারটা খুব বেশি সুন্দর হয় না, বা নিজে যদি মজা না পান আসলে আরেকজনকে স্যাটিসফাই দেখা যায় না। আর সফলতা বা ব্যর্থতা যে বিষয়টা আসলে আমাদের মধ্যে, সফলতা বা ব্যর্থতা, আসলে সফলতা বা ব্যর্থতা একজনের কাছে এক এক রকম। যেমন হয়তো রায়হান ভাই আছেন, সোহেল ভাই আছেন, আমার দৃষ্টিতে হয়তো রায়হান ভাই বা সোহেল ভাই সফল, ওনারা একটা জায়গায় পৌঁছে গেছেন। কিন্তু আবার রায়হান ভাই আর সোহেল ভাই হয়তো পার্সোনালি দেখা যাচ্ছে না, আমি আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারিনি, আমার গোলটা ছিল আমি 5 বছরে এখানে যাবো, হয়তো জায়গাটা আমি যেতে পারিনি। এখন আমার চোখে রায়হান ভাই সফল, রায়হান ভাই চোখে কিন্তু রায়হান ভাই সফল কিনা, এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো এই জন্য আসলে সফলতা ব্যর্থতা ওগুলো পিছনে না ধরে আসলে যেটা ওই যে একটা মুভিতে আমি নাম ভুলে গিয়েছিলাম, আমির খানের একটা মুভি আছে যেখানে বলে যে এক্সেলেন্স পিছন ধরাও, আসলে ওইখানে ওইভাবে করে আসলে গোলটা হওয়া উচিত, যে আমি একটা ক্যারিয়ার, আমি আমার একটা গাড়ি থাকবে বা বাড়ি থাকবে বা আমাকে বিসিএস ক্যাডার হতে হবে, এই জিনিসগুলো আসলে আমার মনে হয় আমাদেরকে আরো একটু পিছিয়ে দেয় আর কি। আর বিশেষ করে ইতিহাসে পড়া আসলে যেটা করা উচিত, যে মানে রিসার্চ করা বা অন্যান্য এসব জায়গাগুলো আসলে আমাদের হয়তো কিছু ল্যাকিংস আছে ডিপার্টমেন্ট থেকে। তো এই ধরনের যদি প্ল্যান থাকে তাহলে ওটা আরো ভালো, কারণ ইতিহাসে নিয়ে কিন্তু কাজ করার অনেকগুলো প্ল্যাটফর্ম কিন্তু বাংলাদেশে আছে। আপনি যদি দেখেন অনেকগুলো প্ল্যাটফর্ম কিন্তু বাংলাদেশে আছে, এবং বাংলাদেশের বাইরেও কিন্তু বেশ ভালো ভালো সুযোগ আছে আমাদের ডিপার্টমেন্ট ছাত্রদের। তো তাদের আসলে গোলটা কিভাবে হবে এটা আসলে তাদেরকে সেট করতে হবে, তারা আসলে কি করতে চায়। তো এভাবে আসলে আমরা, হ্যাঁ ভাইয়ারা যেটা বলছেন, যে নই ভাই একটু আগে যেটা বলছেন, যে ওনার একটা টার্গেট ছিল 3rd ইয়ার থেকে, উনি কিন্তু ওই টার্গেটটা উনি আগাচ্ছেন এবং উনি ওনার ব্যাংকিং কাজটা উপভোগ করেন। তো এক্ষেত্রে আমরা বলতে পারি আজ থেকে 5 বছর পর হয়তো নই ভাই ভালো জায়গায় যাবেন, কারণ উনি ওনার কাজটা উপভোগ করেন। তো এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে নিজের কাজটা উপভোগ করা। এই কাজটা যদি উপভোগ করতে না পারে, তাহলে আপনি যে চাকরিতেই যান, আপনি পড়ালেখা করে সমাজকে দেখানোর জন্য হয়তো পুলিশে গিয়েছেন, ব্যাংকে গিয়েছেন, কিন্তু আপনি নিজের কাজটা উপভোগ করছেন না, তাহলে কিন্তু লাভ হলো না। 1-2 বছর পর, 3-4 বছর পর নিজে ফ্রাস্ট্রেট হয়ে যাবেন। সবচেয়ে ইম্পর্টেন্ট কাজটা নিজে সিলেক্ট করা, আসলে আমি কি করব এবং ওই অনুযায়ী আমার কি করতে হবে, আসলে আমার কিভাবে আগাতে হবে। এবং সবারই আসলে দেখা যায় কি, মানে একটা নিজের রাস্তা হয়ে যায়, অনেক ক্ষেত্রে নিজের রাস্তা হয়ে যায়। নিজের রাস্তাটা আসলে হ্যাঁ, আমরা যারা ধরেন যারা আছে, ধরেন সাংবাদিকতার ক্ষেত্রে যখন কেউ আসতে চায়, হয়তো আমি একটা গাইডলাইন দিতে পারবো। নই ভাই যেরকম কিছু বইয়ের নাম বলেছেন, এখন বইটা বলার পর বাকি কাজটা কিন্তু তাই করতে হবে, বইটা পড়তে হবে বা লিখতে হবে, এটা কিন্তু তাকে করতে হবে। তো এই জায়গাগুলো হচ্ছে আসলে ইম্পর্টেন্ট। আসলে ওইভাবে করে ভাবতে হবে যে কি করতে চাচ্ছি, কিভাবে আমাদেরকে আগাতে হবে। এগুলো আমার মনে হয় খুব সিম্পল। এগুলো করে যদি করতে পারে, তাহলে ক্যারিয়ারটা আসলে বেশ ভালো হয়। আর সবসময় যে আসলে একটা বিষয় কি, মানে জিনিসটা আবার অন্যভাবে দেখবেন না, আমরা এখন সমস্যা হয়ে গেছে একটা, আমরা বিসিএস ক্যারিয়ার বা সরকারি চাকরির পিছনে দৌড়াচ্ছি, কিন্তু আমরা জানি এখানে কম্পিটিশনটা অনেক হার্ড, কম্পিটিশন অনেক হার্ড। অনেক ক্ষেত্রে মানে সবাই কিন্তু আসলে, এখানে আমি শুধু বলবো না শুধু মেধা, অবশ্যই মেধা, কিন্তু কিছু ক্ষেত্রে কিন্তু লাখও মানে প্রয়োজন হয়। কারণ আমি অনেককে চিনি যারা বেশ কয়েকবার ভাইভা পর্যন্ত গিয়ে জব পাননি, রিটেন ক্লিয়ার করেছেন কিন্তু ভাইভা থেকে তারা জব পাননি, এরকম অনেককে আমি চিনি, আমাদের ডিপার্টমেন্টের আছে, আপনারাও চিনেন। তো এই বিষয়টা হচ্ছে আর আসলে অনেক ক্ষেত্রে লাখও প্রিপেয়ার করতে হয়। দেখা যাচ্ছে আপনি কোন ভাইভা বোর্ডে যাচ্ছেন, ওই ভাইভা বোর্ডে যারা আছে তাদের চিন্তা ভাবনা কেমন। তো আমার মনে হয় কি, সবসময় মানে একটা টার্গেট যদি বসে থাকেন যে আমি বিসিএস ক্যারি হবো, তাহলে আমার মনে হয় এটা একটু রং হবে। সেক্ষেত্রে 2-1টা অপশন আসলে খোলা রাখতে হবে, যে আমি আসলে এখানে যদি না হয়, যদি প্ল্যান এ যদি আমার ফেল করে, তাহলে আমার প্ল্যান বি কি হবে, আমি এরপরে কোন দিকে যাবো, প্ল্যান সি কি হবে। এই ধরনের আসলে একটা গাইডলাইন থাকা ভালো। আর আমার কাছ থেকে শুনে আসলে কোনো লাভ নেই, কারণ আমি খুবই ভ্যাগাবন্ড একটা ছেলে। তো আমার যখন যা ইচ্ছা তা করে, আমাকে দেখলে শেষ। আমাকে দেখে না, ওই নবী ভাই আছেন, আরিফ ভাই আছেন, রায়হান ভাই আছেন, সোহেল ভাই আছেন, ওনাদের কাছ থেকে আসলে শোনাটা উচিত, যে মানে কিভাবে কি করতে হবে। আর নবী ভাই তো খুব ক্লিয়ার করে বলে দিয়েছেন, এর আগে সোহেল ভাই বলছিলেন খুব ক্লিয়ার করে, যে আসলে কিভাবে গোল সেট করেছেন। তো এগুলো আসলে ইন্সপায়ারিং, আমার মনে হয় এগুলো ফলো করলে হয়। আর সাংবাদিকতার ক্ষেত্রে যেটা বললাম যে শুরু থেকেই, যে সাংবাদিকতা বিভাগে পড়াটা আসলে খুব বেশি গুরুত্বপূর্ণ না। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমি সাংবাদিক হতে চাই কিনা, ওই প্যাশনটা আমার মধ্যে আছে কিনা। কারণ একটা জিনিস কিন্তু আমি এখানে ক্লিয়ার করতে চাই, যারা সামনে আসবেন, যেমন ধরেন বাকি যারা আছেন, তাদের কিন্তু আর্থিক একটা নিশ্চয়তা আছে মাস শেষে। সাংবাদিকতা কিন্তু এটা কিন্তু খুব রিস্কি একটা জায়গা, খুব রিস্কি একটা প্ল্যাটফর্ম। এখানে যখন আসতে হবে, আপনাকে অনেক ক্ষেত্রে মাথায় রাখতে হবে, আপনার আর্থিক নিশ্চয়তাটা কিন্তু অন্যান্য চাকরির মতো ঠিক অতটা নেই। আপনার চাকরি যাবে না সবসময়, মানে আপনার ভুল হলে কিন্তু, যেহেতু বুঝতে পারছেন, অনেক সময় কিন্তু একটা ছোট ভুলের কারণে কিন্তু আপনার চাকরিও চলে যেতে পারে, আপনি চাকরি হারা হতে পারেন। তো এই ধরনের জিনিসগুলো নিয়ে আসলে মাথায় আসতে হবে। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আসলে প্যাশন আছে কিনা, এই জিনিসটা কারোর একাগ্রতা, একটা ইচ্ছা আছে কিনা, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আর সেকেন্ড হচ্ছে নিউজ ধরতে পারা, আমি যেটা নিউজ করতে চাই নিউজ ধরতে পারা। আর এই ক্ষেত্রে আমি একটা সাহায্য বলতে পারি, যে একটা জিনিস সবচেয়ে ভালো হয়, যেহেতু আমাদের বিশ্ববিদ্যালয় বলতে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় আছে, পত্র পত্রিকাগুলো, জাতীয় পত্রিকাগুলো বা আঞ্চলিক পত্রিকাগুলো, সবাই কিন্তু বিশ্ববিদ্যালয়ের একজন প্রতিনিধি নিয়োগ করে।
তো এই জায়গাটা আসলে খুব সহজ হচ্ছে। চট্টগ্রামে একটা চট্টগ্রাম সাংবাদিক সমিতি আছে, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় আছে, ওইখানে বেশ কিছু যারা আগে থেকে কাজ করছেন তাদের সাথে একটু যোগাযোগ তৈরি করা, তাদের সাথে কথা বলা, তাদের সাথে কথা বলা আসলে কোন পত্রিকায় এই মুহূর্তে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধির জায়গা খালি হচ্ছে, এটা যে পত্রিকায় হোক, এটা নেসেসারি না যে এটা প্রথম আলো হতে হবে, নেসেসারি না এটা কালের কণ্ঠ হতে হবে, নেসেসারি ফার্স্ট বিষয় হতে হবে, এমন কোনো কিছু কিন্তু না। যেখানে হোক আমার মনে হয় ঢোকা উচিত। এবং যেহেতু সে ভার্সিটিতে যাচ্ছে, ক্লাস করতে যাচ্ছে, ক্লাস করার ফাঁকে ফাঁকে সে কিন্তু আস্তে আস্তে নিউজ করার যে প্রক্রিয়া এটা কিন্তু শিখতে পারছে, এবং বাকি যারা আছে, যারা সিনিয়র যারা আছে তাদের সাথে তাদের একটা যোগাযোগ হচ্ছে, এবং এই জায়গাটাতে আসলে করা যায়। তো এটার জন্য আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নিজেকে আসলে ঠিক রাখা, যে আমি আসলে করবো কিনা, এটা সবচেয়ে আগে শিওর হওয়া। এবং শিওর হওয়ার পরে সাংবাদিক সমিতি আছে, বিশ্ববিদ্যালয়ের যে প্রতিনিধি আছে, এরকম প্রতিনিধি হিসেবে আসলে সে কাজ শুরু করা, এটা সবচেয়ে বেশি হেল্প হবে। জি, ধন্যবাদ সাব্বির ভাই আপনাকে। আপনি অত্যন্ত চমৎকার একটি কথা বলেছেন যে আসলে আমাদের লক্ষ্য ঠিক রাখতে হবে, এবং হচ্ছে যে যা কাজটা আমরা করছি সেই কাজটা আমরা এনজয় করতে পারছি কিনা, উপভোগ করতে পারছি কিনা, সেটি আসলে বড় বিষয়। আমরা আশা করব এই ব্যাপারগুলো আমাদের প্রিয় শিক্ষার্থীরা মাথায় রাখবেন। আমি একটু সম্মানিত আরিফ ভাইয়ের কাছে আসতে চাচ্ছিলাম। ভাইয়া, একটু আগে সাব্বির ভাই বলছিলেন বিসিএস এর কথা, যে শুধুমাত্র বিসিএস দিতে হবে, অন্য কোনো জবে যাওয়া যাবে না, এরকম ধরনের চিন্তা ভাবনা থেকে আসলে আমাদের বেরিয়ে আসতে হবে। তো এটি নিয়ে আসলে বর্তমানে ফেসবুক গ্রুপে বা আমাদের বিভাগের গ্রুপেও বিভিন্ন কথা হচ্ছে। তো আপনি কি মনে করেন যে এই বিসিএস অথবা শুধুমাত্র বিসিএস দিয়ে কি একটি ডিপার্টমেন্টের সফলতা কিংবা ব্যর্থতা পরিমাপ করা সম্ভব? আরিফ ভাই শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? দুঃখিত, ইন্টারনেট সংযোগ কিছুটা দুর্বল হওয়ার কারণে সম্ভবত ওনার কথাগুলো আমরা শুনতে পাচ্ছি না, অথবা উনি আমাকে শুনতে পাননি। আমরা আশা করব তিনি আমাদের সঙ্গে আবার যুক্ত হবেন। সোলাইমান ভাই শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাদের? আমরা ভাইয়াকে দেখতে পাচ্ছি না, মিউট করা আছে ভাইয়ার কথাগুলো। সোলাইমান ভাইয়া শুনতে পাচ্ছেন আপনি? আরিফ ভাই, আপনি কি আমার প্রশ্নটি শুনতে পেয়েছেন? জনাব মোহাম্মদ আরিফুল হক চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সম্মানিত সার্জেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। আপনার কাছে আমি যে প্রশ্নটি করেছিলাম যে 38তম বিসিএস এ আমাদের বিভাগ থেকে কোনো শিক্ষার্থী সুপারিশ প্রাপ্ত না হওয়ায় কিন্তু এটি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে নানা জল্পনা কল্পনা সৃষ্টি হয়েছে, এবং অনেকে বিভিন্ন ধরনের ভাবে আমাদের ডিপার্টমেন্টের যে সীমাবদ্ধতা রয়েছে সেটির কথা উল্লেখ করেছে, অনেকেই শিক্ষার্থীদের উপর দোষ চাপাচ্ছে। তো আমার যে প্রশ্নটি আপনার কাছে ছিল যে 38তম এই বিসিএস কিংবা বিসিএস দিয়ে কি শুধুমাত্র যে ডিপার্টমেন্টের সফলতা কিংবা ব্যর্থতা সেটি পরিমাপ করা সম্ভব কিনা, এই ব্যাপারে আপনার মতামত কি? ওনারা দুজনেই আমাদের সঙ্গে বিচ্ছিন্ন হয়েছেন। আমি চেষ্টা করব, অথবা ভাইয়া চেষ্টা করবে ওনাদের আবারও আমাদের সঙ্গে সংযুক্ত করবার জন্য। আমি একই প্রশ্ন সোহেল রায়না ভাইয়ের কাছে করতে চাচ্ছি। ভাইয়া যেহেতু শুনেছেন প্রশ্নটি এবং আপনি নিজেও একজন বিসিএস কর্মকর্তা, তো আপনার ক্ষেত্রে কি মনে হয় যে বিসিএস দিয়ে একটি ডিপার্টমেন্টের সফলতা কিংবা ব্যর্থতাকে আসলে পরিমাপ করা সম্ভব কিনা? না, আমি মনে করি আসলে যে শুধু বিসিএস হইতে হবে এরকম চিন্তা মাথায় না রেখে, যে যার মানে যে যেভাবে পারে, আসলে কার কোন জায়গায় জব হবে এটা আসলে আহ, এটা আল্লাহ নির্ধারণ করে রাখছে। তো এখন হচ্ছে আমাদের ট্রাই করা উচিত।
ঠিক আছে, মূল কথা। কিন্তু হচ্ছে যে কারো কারো আছে যে না বিসিএস টাই দিতে হবে। যেরকম ধরেন আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমার ক্ষেত্রে কিন্তু ব্যাংকে আমার চিন্তা ছিল আর কি, যে আমি ব্যাংকে ব্যাংকার হব। ঠিক আছে। এখন দেখা গেছে যে আমি ব্যাংকার হইনি। আমার প্রথম জব হয়েছিল কৃষি ব্যাংকে। এখন কৃষি ব্যাংকে জব হয়েছে, পরে আমি চিন্তা করলাম যে না, কৃষি ব্যাংকে যেতে হয়েছে, কিন্তু সরকারি ব্যাংকে আমি চাইনি, বা সরকারি চাকরিগুলো আমি চাই না। আমি চাইছিলাম যে প্রাইভেট ব্যাংকে আমার জব হোক। ঠিক আছে, প্রাইভেট ব্যাংকের স্যালারি ভালো, ওইখানে কর্মপরিবেশ ভালো। সেজন্য আমি ওই দিকে ঝুঁকতে চাইছিলাম আর কি। ওইখানে সবকিছুই ভালো। সেজন্য আমি ভাইভাতে যাওয়ার পরেও যাদের কমার্স ব্যাকগ্রাউন্ড আছে তাদেরকে রাইখা আমাদেরকে বাদ দিয়ে দেয়। ব্যাপারটা আমার কাছে ইয়ে লাগলো, যে তারপর আমি হাল ছাড়ি নাই। এখন আসলে জব, যারা জব করতে চায় তাদের হাল ছেড়ে দিলে হবে না। এটা আসলে একটা অ্যান্টিবায়োটিকের মতো। মানে আপনি যদি হালটা ছেড়ে দেন বা অর্ধেক খেয়ে ছেড়ে দেন, তাহলে আবার মানে শুরু থেকে আবার খাইতে হবে। ব্যাপারটা ঠিক এরকম বোঝানো যায়। আর ওই যে আহ, শুধু বিসিএসসি পাইতে হবে এরকম না। এখন আগের তুলনায় বিসিএসসি অনেক সুবিধা বাড়ছে। সেটা হলো যে কেউ যদি ভাইভা পর্যন্ত যায় বা ভাইভা পাশ করে, তাহলে অনেকেরই চাকরি দিয়ে দেয়। ক্যাডার হোক নন ক্যাডার হোক, একটা চাকরি তারা মানে পিএসসি দিয়ে দেয়। সেই ক্ষেত্রে বা, আমি মনে করি যে হয়তো ওই দিক দিয়ে সুযোগ সুবিধা বাড়লেও, কিন্তু আহ, শুধুই যে বিসিএস হইতে হবে বা শুধুই বিসিএস ক্যাডার হইতে হবে বা বিসিএস জব গুলোই নিতে হবে এরকমটা না। ব্যাংকে অপরচুনিটি আছে, ব্যাংক ছাড়াও অন্যান্য যে জব গুলো আছে সেগুলো কোনো অংশেই বিসিএস এর তুলনায় খারাপ না আমি মনে করি। ঠিক আছে। তবে বিসিএস এ যদি যাদের ড্রিম বিসিএস, তাদেরকে অনেক বেশি লেগে থাকতে হবে, এবং আহ, মোটামুটি বলা যায় যে একটা নাসুরবান্দার মতোই আর কি। পড়াশোনাটাও করতে হবে, আর এনার্জি হারা হলে হবে না। এনার্জি হারা হলে বিসিএস এর ক্ষেত্রে দেখা যায় যে আহ, আমি ওই সময় যে ব্যাপারটা বলছিলাম সেটা হলো যে আপনি যখন একটু বেশি প্রেসার নিবেন, বেশি পড়াশোনা করতে চাইবেন, তখন দেখা যাবে যে ব্রেন আপনাকে সাপোর্ট দিচ্ছে না। এই ক্ষেত্রে ব্রেনে অক্সিজেন কমে যায় 1 ঘন্টা 1.5 ঘন্টা পড়াশোনা করলেই। তখন আপনার ঘুম আসতে পারে, আপনার ক্লান্তি আসতে পারে। এটা সবার ক্ষেত্রেই হয়। কারণ অক্সিজেন শুধু আমার ক্ষেত্রে কমে যায় এরকম না, আপনার ক্ষেত্রেও কমে যাবে, আরেকজনের ক্ষেত্রে কমে যাবে। যখন আপনি বেশি প্রেসার নিবেন, তখন ওই পড়াশোনাটা মুখস্থ হবে না। আর কিছু কিছু ব্যাপার আছে যে মুখস্থ করেও হয় না। আর আহ, যদি আপনি মুখস্থ করতে চান তাহলে কিভাবে করতে হবে? এখন মনে করেন যে একটা জিনিস মুখস্থ হচ্ছে না, তাহলে মুখস্থটা কিভাবে করতে হবে? সেটা হচ্ছে আপনাকে লাউডলি পড়তে হবে। লাউডলি কি পরিমাণ পড়তে হবে সেটারও ক্রাইটেরিয়া আছে। সেটা হচ্ছে যে এই পরিমাণ লাউডলি পড়তে হবে, যে পরিমাণ লাউডলি পড়লে বাইরের কোনো সাউন্ড আপনার কানে না আসে, তাহলে এটা মুখস্থ হবে। আর মুখস্থটা হচ্ছে আপনি মুখস্থ করলেন কিন্তু মুখস্থ থাকে না, এই প্রবলেমটা হয়। যে আপনি 2 দিন 5 দিন বা 10 দিন বা 1 মাস পরে এই ব্যাপারটা মুখস্থ থাকলো না, সেই ক্ষেত্রে আপনি কি করবেন? সেই ক্ষেত্রে যেটা করবেন সেটা হচ্ছে যে এই মাত্র মুখস্থ করলেন, মুখস্থ করার সাথে সাথে 3 বার রিভিশন দিতে হবে। তাহলে গিয়ে আপনার ওই ইয়েটা আপনার ব্রেনে থাকবে, নাইলে ব্রেনে থাকবে না। দেখা গেছে যে আপনার 5 দিন বা 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পরে আবার এটা নতুন করে পড়তে হচ্ছে। ঠিক আছে, এই ঝামেলাটা হচ্ছে আর কি। কিন্তু এই ঝামেলাটা হবে না যদি আপনি যে সময় মুখস্থ করছেন সাথে সাথেই সাথে সাথেই আপনাকে 3 বার রিভিশন দিতে হবে। তাহলে গিয়ে ব্রেন আপনার এটা রাখবে আর কি। তো এখন এই ক্ষেত্রে আপনি মুখস্থ করলেন, সবই করলেন, ঠিক আছে। আর ম্যাথমেটিক্স, মাহমুদ যেটা বলছে, আমি আগেও বলছি যে ম্যাথমেটিক্স আর হচ্ছে ইংলিশ, এই দুইটা যদি আপনি না জানেন তাহলে জব মার্কেটে আপনার ফাইট করাটা অনেক কঠিন হয়ে যাবে। কারণ ম্যাথ যদি আপনি ভালো জানেন, এক পায়ে হাঁটবেন, আর ভালো ইংলিশ জানে আপনি এক পায়ে হাঁটবেন। কিন্তু দুইটাই যদি আপনি ভালো জানেন, তাহলে আপনি কম্পিটিটর, একজন ভালো কম্পিটিটর। আর হিস্ট্রি থেকে পড়াশোনা করলে অনেকটা দেখা গেছে যে সাধারণ জ্ঞানের উপর কিছুটা হইলেও জানা হয়ে যায়।
ঠিক আছে, যেরকম ধরেন আপনি একটা রচনা লিখতে পারবেন, ওই যে সৃজনশীলের যে ব্যাপারগুলো, এগুলা আপনি একটু ট্রাই করলেই মানে এই ব্যাপারটা আপনার ভিতরে চলে আসবে। যেরকম অন্যান্য ডিপার্টমেন্ট বা এই যারা আছে আপনার কমার্স অথবা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের যারা আছে তাদের তুলনায় আপনি একটু এগিয়ে থাকবেন আর কি। তো এখন আমি মনে করি যে প্রশ্নটা যেটা, যে শুধু বিসিএস টাই হতে হবে, বিসিএস টাই হতে হবে, এরকম চিন্তা জেরে ফেলে দেওয়া উচিত। ঠিক আছে, এখন আপনার মন চাচ্ছে যে আপনি একজন ফটোগ্রাফার হবেন, ওই যে একজন যে বললো যে 3 ইডিয়টস ছবির মতো, সে একজন ভালো ফটোগ্রাফার, তারপরও তাকে ইঞ্জিনিয়ার বানাইছে। তো এখন দেখা গেছে যে ফলে মানে হিতে বিপরীত হয়ে গেছে। কিন্তু আপনার মন যেটা চাচ্ছে, আপনার ড্রিম যেটা, আপনার মানে মনের একাগ্রতা যেদিকে যাবে, সেটা যদি আপনি ভালোভাবে করতে পারেন, মনোযোগ দিয়ে করতে পারেন, আমি মনে করি যে এইখান থেকে বেস্ট একটা ফলাফল আসতে পারে। ঠিক আছে, সেই জি, সেজন্য তবে এটার শুধু জন্য তো আসলে আমাদের পারিবারিক কিংবা সামাজিক একটা সাপোর্ট দরকার হয়, কারণ আমরা পারিবারিক ভাবে কিংবা সামাজিক ভাবে কিন্তু অনেকটা অবহেলার শিকার হই। যখন আমাদের স্বপ্ন বাস্তবায়ন করতে চাই, আমরা অনন্য কোনো কাজ করতে চাই, তখন কিন্তু আমরা দেখি যে আমাদের আশেপাশের মানুষ কিন্তু আমাদের খুব একটা সাপোর্ট করছে না। তারা সবসময় চায় যে পড়াশোনা শেষ করে একটা ভালো ভালো বেতনের চাকরি, এক কথায় যেটাকে বলতে হয় যে ভালো বেতনের চাকরি আপনি উপভোগ করছেন কি করছেন না, এটি কিন্তু তারা দেখতে চায় না, এটি আসলে আপনাকেই দেখতে হয়। তো এক্ষেত্রে আমাদের আসলে কি করণীয় উচিত? রাইট 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 এই প্রশ্নের উত্তরে আমি আসি। হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট, এই প্রশ্নের উত্তরে আমি যখন অনার্স কমপ্লিট করলাম, অনার্স কমপ্লিট কর অনার্স কমপ্লিট করার পরে যে আমি বললাম না যে আমার ইংলিশে উইকনেস ছিল, তো এখন উইকনেস ছিল আমার ওই যে একাগ্রতা, আমি যে ইংলিশটা শিখবো, এখন ওই যে সাইফোর্সের ভোকাবুলারি যেটা, এটা আমি 3 বার রিভিশন সহ 26 দিনে মুখস্থ করে ফেলছি। তাহলে এবার চিন্তা করেন, আমার ভিতরে অনেক পেন ছিল। ঠিক আছে, অবশ্যই অনেক পেন ছিল যে 26 দিনে, যেটা আমি 2 বছরে পারি নাই, সেটা আমি কিভাবে 26 দিনে পারলাম। অবশ্যই আমার ভিতরে অনেক বেশি পেন ছিল। ঠিক আছে, তাহলে এই যে ব্যাপারটা, যখন আপনাকে বলে যে কয়টা বেত খাইতে পারবা, একটাও না, যখন আপনার বেঁধে দেয় যতক্ষণ ইচ্ছে ততক্ষণে আপনি খাইতে পারবেন, কোনো অসুবিধা নাই। তাহলে যে ব্যাপারটা যেটা, আমি যখন অনার্স মাস্টার্স কমপ্লিট করলাম, তখন আমি বাড়ি যাইতাম না আর কি। বাড়ি গেলেই বললো যে এখন তো অনার্স মাস্টার্স শেষ, চাকরির কি খবর। এই যে ব্যাপারটা, কিন্তু আমি চিন্তা করলাম যে না, আমি একটা অনারেবল জব নিব, সেটা বিসিএস হোক, বাংলাদেশ ব্যাংক হোক, ঠিক আছে, বা ব্যাংকের কোনো সিনিয়র অফিসার হোক, এরকম টাইপের আর কি চিন্তা ভাবনা, যে একটা ফার্স্ট ক্লাস জব নিব, এরকম চিন্তা ছিল। এখন ফার্স্ট ক্লাস জব তো শুধু বললেই হয়ে যাবে না, ঠিক আছে, এটা আসলে সময় সাপেক্ষ ব্যাপার। তো এখন দেখা গেছে যে এরকম বাড়িতে গেলেই বা বাড়িতে না গেলেও ফোন করে অনেকে বলে কি খবর, জবের কি খবর। এটা কিন্তু শুধু আমার ক্ষেত্রে যে তা না, আমি মনে করি যে অনার্স মাস্টার্স কমপ্লিট করলে এটা সবার ক্ষেত্রে হয়তো একটু আধটু হয়। যেরকম জব হয়ে গেলে, কয়েক বছর হয়ে গেলে, তারপর অনেকেই মেয়ে বা ছেলের ক্ষেত্রে যেরকম বিয়ের জন্য আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীদের মাথা ব্যথা হয়ে যায়, নিজের চেয়ে বেশি ওদের মাথা ব্যথা হয়। তেমনি একটা ছেলে বা মেয়ে যখন অনার্স মাস্টার্স কমপ্লিট করে, তখন দেখা গেছে যে ওই অন্যদের মাথা ব্যথা বেশি হয়। ঠিক আছে, আমার তুলনায় অন্যদের মাথা ব্যথাটা। তো এখন আমাকে অনেকে বললো যে তুমি এত বড় চিন্তা করো না, বিসিএস দেওয়ার দরকার নাই, ঠিক আছে, তুমি ছোট থেকে সবসময় বড় হতে হয়, কখনোই বড়টা ধরতে নেই। ঠিক আছে, সবসময় ছোট থেকে বড় হতে হয়। কিন্তু আমার আমার এটাই ছিল না, আমার মন একাগ্রতা ফার্স্ট ক্লাসের দিকেই পড়ে আছে। ঠিক আছে, আমার মন যেটা চাচ্ছে। তখন আমি আমি চিন্তা করলাম যে না, একটু সময় নেই, তারা যাই বলুক না কেন, আমাকে একটু সময় নিতে হবে। কিন্তু আমার যে মন একাগ্রতা যেটা, আমি লক্ষ্য ভেদ করবই, মাস্ট। আমার ভিতরে ওইরকম চেতনা আর কি, যে আমি লক্ষ্য ভেদ করবই, যে যেটাই বলুক। ঠিক আছে, আমি লক্ষ্য ভেদ করবই। তো এখন ব্যাংকে আমার হচ্ছে না, তারপরে বাধ্য হয়ে আমি বিসিএস দিলাম। তো বিসিএস দেওয়ার পরে বিসিএস হয়ে গেল। তো এখন হচ্ছে যে আপনি চাকরি পাওয়ার আগ পর্যন্ত মানে সবাই এরকম বলবেই, এটাই স্বাভাবিক। ঠিক আছে, আর কিছু কিছু ব্যাপার আছে যে ফ্যামিলি প্রেসার ক্রিয়েট করে, বা আত্মীয় স্বজনরা প্রেসার ক্রিয়েট করে যে না তুমি বিসিএস কেন দিচ্ছ না, ওইটা কেন দিচ্ছ না, ওইটাতে তোমার ভালো হইতো। আমারও এরকম বলছে আর কি, যে তুমি ঢাকায় কেন পড়াশোনা করলো না, চিটাং ইউনিভার্সিটিতে কেন গেছো, ওইখানে আত্মীয় স্বজন নাই, ঠিক আছে, ওইটা ঠিক করো নাই।
এখন হলো যে এরকম কথা বলবেই। আর তাছাড়া ব্যাপারগুলো হচ্ছে যে আমি সবচেয়ে অবাক করা ব্যাপার হলো, আমি যখন বিসিএস ভাইভাতে গেছি তখন আমার জিজ্ঞেস করলো যে আমার বাড়ি কিন্তু কিশোরগঞ্জ, যে তুমি কিশোরগঞ্জের ছেলে হয়ে তুমি ঢাকায় পড়াশোনা না করে তুমি কেন চিটং গেছো, চিটং আমি তো ভাই, ভার্সিটিতে কেন পড়লা? আপনার তো ভাই ঠিক আছে, এটা কিন্তু কিশোরগঞ্জ চট্টগ্রামের ক্ষেত্রে হয় উল্টা। আপনি বিশেষ করে হবেন কেন? জি, রাষ্ট্রপতি হওয়া উচিত। কিশোরগঞ্জে তো সবাই রাষ্ট্রপতি হয়। হ্যাঁ, কিশোরগঞ্জ রাষ্ট্রপতির এলাকা, ওই হিসেবে আর কি না সাব্বির ভাই না না ও- রাষ্ট্রপতি হওয়া উচিত। তো ওটা না, তা এখন আমারও বললো যে জি তুমি ভাই, ওই এটা কিন্তু চট্টগ্রামের শিক্ষার্থী যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু উল্টা হয়, কিন্তু এখানে যারা আছে তাদেরকে কিন্তু বলা হয় যে তোমরা চট্টগ্রামের ছেলে, চট্টগ্রামে পড়াশোনা করবা, বাইরে কেন যাবা। মানে ঢাকায় চান্স পেলেও কিন্তু অনেকে অনেক সময় বলে যে ঢাকায় যাওয়ার দরকার নেই, চট্টগ্রামে থেকে পড়াশোনা করো। এটাও কিন্তু এটা অনেক সময় শিক্ষার্থীদের মনে এক ধরনের দাগ কেটে যায়। আরেকটা বিষয় আছে দেখো যে আমার একটা এই বন্ধু ছিল আমাদের ছাত্রদেরই, সে বলতো যে মানে চট্টগ্রামের মানুষ নাকি সিটি গেটের বাইরে গিয়ে মরতে চায় না। তো আসলে এটা কিন্তু সত্যি যে মানে চিটং এর ছেলে মানে তুমি কেন অন্য জায়গায় পরীক্ষা দিবা, এ ধরনের একটা মেন্টালিটি আছে আসলে চিটং এ। হ্যাঁ হ্যাঁ, এখন বায়ু বোর্ডে আমার সাদিক স্যার এই প্রশ্ন করলো, এখন এই প্রশ্নের আসলে উত্তরটা কিরকম হয় সেটা আমার তখন ওইরকম ভাবে আমি আর কোনো আনসার করি নাই। যে এখন চিটাং ভার্সিটিতে পড়ছি, এই জন্য স্যারে বললো যে তুমি ঢাকায় পড়তা, তুমি চিটাং কেন গেলা, ঢাকা তোমার কাছে, এই সেই এরকম বললো আর কি। তো এখন ব্যাপারটা ঠিক এরকম কিছু প্রশ্ন করবেই, আত্মীয় স্বজনরাও করবে, আপনার ওই ইয়ার বন্ধু বান্ধবরাও অনেক সময়, যে আপনার আগে যদি আপনার ফ্রেন্ড চাকরি পেয়ে ফেলে তখন পেনটা আপনার সবচেয়ে বেশি লাগবে, এই পেনটা আপনি নিতেই পারবেন না, মানে এটা মারাত্মক হবে। আর যখন আর আরেকজন ওর রেফারেন্স দিয়ে আপনাকে বলবে যে ওর তো চাকরি হয়ে গেছে, তোমার কি খবর, মানে এই যে তুলনা ব্যাপারগুলো আপনি করার যে নিতেই বিষয়টা। পারবেন না। হ্যাঁ হ্যাঁ, শুধু তুলনা না, যে আপনার খুব যখন আপনার রুমমেট অথবা খুব ক্লোজ ফ্রেন্ড যখন ওই মানে ভালো একটা জবে ঢুকে যাবে, তখন ব্যথাটা আপনার বেশি লাগবে আর কি। কেউ মানে বলে না দিলেও, কেউ খুঁটা না দিলেও কিন্তু এই ব্যথাটা খুব লাগবেই, এটাই স্বাভাবিক। তো এখন ওই ক্ষেত্রে আপনাকে একটু ধৈর্য ধারণ করতে হবে। কিন্তু তবে আপনার ওই যে শুয়ে বসে থাকলাম, আমি ওইরকম ধৈর্য ধারণ না, ধৈর্য ধারণটা আপনার লক্ষ্যভেদ টাইপের হইতে হবে। ঠিক আছে, ইতিহাস থেকে পড়ছি বলেই যে মানে ওই জব ক্যাটাগরিতে বা জব ক্ষেত্রে কিন্তু আপনাকে ইতিহাস বিচার করে না, বিচার করে যে আপনি একজন কম্পিটিটর। ঠিক আছে, জি ভাই, এই আপনি প্রশ্নটি ইতিহাস থেকে আমাদের পড়ছেন। অনেক শিক্ষার্থীদের আছে। আমি আমাদের অনুজ যারা আছে, যারা ফার্স্ট ইয়ার স্টুডেন্ট, ওদের কাছে জিজ্ঞেস করেছি, অথবা আমাদের ক্লাসমেট যারা আছে তাদের কাছেও জিজ্ঞেস করেছি। ওনারা আসলে জানতে চাইছিলেন যে ভাইবা বোর্ডে, বিসিএস এর ভাইবাতে এই ইতিহাস ভিত্তিক প্রশ্ন নাকি করা হয় বেশি, বা হচ্ছে অনেক ধরনের ক্রিটিক্যাল প্রশ্নের সম্মুখীন ইতিহাস বিভাগের শিক্ষার্থীদের হতে হয়। তো এটি আসলে কতটুকু সত্য, সে বিষয়ে যদি আমাদেরকে একটু বলতেন। হ্যাঁ হ্যাঁ, এটা সত্য। ওই তারা যে প্রশ্নটা তুলছে সেটা সত্য, কারণ হলো যে ইতিহাসটা কিন্তু একটা মাদার সাবজেক্ট। ঠিক আছে, এটা আপনাকে মানতেই হবে। ইতিহাস থেকে আপনার রাষ্ট্রবিজ্ঞান বলেন, সমাজকর্ম বলেন, বা আদার্স কয়েকটা সাবজেক্ট বলেন, ঠিক আছে, এই সাবজেক্ট গুলো কিন্তু সৃষ্টি হয়েছে। এখন এই ক্ষেত্রে দেখা যায় যে ইতিহাসটা একটা মাদার সাবজেক্ট, এই মাদার সাবজেক্ট হিসাবে এটা একটা, অন্যদিকে যদি আপনি চিন্তা করেন যে এটা কিন্তু একটা সাধারণ জ্ঞানও বটে। এখন সাধারণ জ্ঞান শুধু বিসিএস যারা দিছে বা ব্যাংকাররাও কিন্তু সাধারণ জ্ঞান রাখে, রাখে না? সেটা রাখে। এখন আপনি যদি ব্যাংকে ভাইবা দিতে যান, ওই ব্যাংকাররাও কিন্তু আপনাকে সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন করতে পারে, সেই মাদার সাবজেক্ট হিসাবে। এখন ইতিহাসের জ্ঞানটা এই জন্য সবাই রাখে। আর আমরা সাধারণত সেই জায়গা থেকেই প্রশ্নটা করি, যে জায়গাটা মানে যে জিনিসটা আমরা ভালো পারি, বা যে জিনিসটা আমার মাথায় তৎক্ষণাৎ আছে। এই জন্য ভাইবা বোর্ডে গেলে আপনাকে মাথায় রাখতে হবে যে ইতিহাসের যে সাধারণ জ্ঞান গুলো, যেগুলো ভাষা ভাষা সাধারণ জ্ঞান, সেগুলো অবশ্যই মাথায় রেখে যেতে হবে। এবং সাম্প্রতিক যে বিষয়গুলো, কারণ ভাইবা বোর্ডে যারা থাকে তারা সাধারণত সবসময় পত্রিকা পড়ে। ঠিক আছে, সেই ক্ষেত্রে ওই মাথার মধ্যে তাদের মধ্যে যেটা যেটা ঘুরপাক খায়, যেটা থাকে, সেইখান থেকে প্রশ্নটা করে। এটা ইতিহাসের দোষ না। ঠিক আছে, জি কারণ জি, এটা সাধারণ বুঝতে জ্ঞান তো। পেরেছি। ঠিক আছে, এটা ইতিহাসের কোনো দোষ না, আর ইতিহাসের ডিপ জায়গা থেকে প্রশ্নটা করে না তারা। ঠিক আছে, যেরকম ধরেন জি আপনার ওই যে মুঘল হিস্ট্রির যে ব্যাপারটা, যেরকম ধরেন বাবরের ছেলের নাম হচ্ছে আপনার হুমায়ুন, হুমায়ুনের ছেলের নাম আকবর, আকবরের ছেলের নাম এই যে সিরিয়ালটা, এটা কিন্তু মোটামুটি যারা ইতিহাসবিদ না তারাও কিন্তু জানে। তো এই প্রশ্নটা যদি আপনাকে করে বসে, হ্যাঁ এটা তো ইতিহাস থেকে করে বসলো,
এটা যেরকম আমাকে প্রশ্ন করছে যে বলো দেখি যে ইশাকার বাড়ি কোথায় বা ইশাকার কবর কোথায়, শেরশার কবর কোথায়। তা এখন আমি বললাম যে ইশাকার কবর স্যার ওই সোনারগাঁ। আবার বললো যে তাই বললে বড় দেখি যে গিয়াসউদ্দিন আজম শাহর কবর কোথায়, আমি বললাম এটাও সোনারগাঁ। তা আমি বললাম, আবার বললো যে তো বলো দেখি শেরশার কবর কোথায়, আমি বললাম স্যার এটা জানি না। এখন স্যারও এটা জানেন। তো এখন হচ্ছে যে এটা সিরিয়ালি করে ফেলছে আর কি। পরে আমাকে আর এই ব্যাপারে আর কোনো প্রশ্নই করেনি। এখন জি, বুঝতে এটা পেরেছি। হচ্ছে যে, কিন্তু এই যে আজম শাহ আর হচ্ছে ইশাকা এটা কিন্তু সাধারণ জ্ঞান। আর শেরশার কবরটা হচ্ছে দিল্লিতে, এটা কিন্তু স্যাররা জানে না, কারণ এটা সাধারণ জ্ঞানের চেয়ে একটু ডিপে চলে গেছে হিস্ট্রি। ঠিক আছে, স্বাভাবিকভাবে এটা ইতিহাসের দোষ না, এটা হচ্ছে সাধারণ জ্ঞানের দোষ। যে সবাই সাধারণ জ্ঞান জানতে হয়, সাধারণ জ্ঞান চর্চা করতে হয়। যেমন একটা বিজ্ঞানের ওই বিষয়গুলো একটা স্যার যেভাবে জানে বা আপনি যেভাবে জানেন বা আমি যেভাবে যে সেভাবে কিন্তু জানি না। বিজ্ঞানের বিষয় থেকে প্রশ্ন করা যাবে না, সাধারণ জ্ঞান থেকে করা যাবে, যে কেউ করতে পারে। সেজন্য এটা ইতিহাসের দোষ না। জি, ধন্যবাদ আর সোহেল ভাই আপনাকে। আমরা এই উপদেশগুলো আসলে মেনে চলবো, এবং আপনি যেটি বলছিলেন যে ধৈর্য এবং যে সহনশীলতা আছে সেই ক্ষমতাটা আসলে আমাদের বৃদ্ধি করতে হবে। আশেপাশের মানুষের কথা না শুনে আমাদের নিজ চেষ্টা এবং আমাদের যে নিষ্ঠা, সেই নিষ্ঠার ক্ষেত্রে কিন্তু আমাদের অবিচল থাকতে হবে, তাহলেই আমরা সফলতা অর্জন করতে পারবো। প্রিয় সুধী, আমি হ্যাঁ, আন্তরিকভাবে দুঃখ আরেকটা প্রকাশ কথা করছি যে আমাদের সম্মানিত অতিথি যারা আছেন, আমি ফিরবো ভাই হ্যাঁ, আপনার কাছে আবারও। ওনারা একটু ওনাদের ইন্টারনেট দুর্বলতার কারণে আমাদের সঙ্গে যুক্ত হতে পারছেন না। আমি ওনাদের পক্ষ থেকে আপনাদের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। পাশাপাশি আমাদের রায়হানুল আমাদের রায়হানুল ইসলাম লিমন ভাইয়া, যিনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন প্রথমে, ওনার মা অসুস্থ থাকার কারণে উনি আবারও আমাদের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়েছেন। আপনারা সকলে ওনার মায়ের জন্য দোয়া করবেন যেন উনি সুস্থ হয়ে ওঠেন দ্রুত। আমি এ পর্যায়ে আমাদের সম্মানিত আরিফুল হক ভাইয়ের কাছে আসতে চাই। ভাইয়া, আমরা শুনছিলাম আমাদের প্রিয় অগ্রজদের বিভিন্ন কথা এবং ওনাদের অভিজ্ঞতার কথা। আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম যে এই পর্যন্ত আসার ক্ষেত্রে আপনার জীবনে কোনো সীমাবদ্ধতা কিংবা প্রতিবন্ধকতার সম্মুখীন আপনাকে হতে হয়েছে কিনা। আরেকটি বিষয় আমাদের বলবেন যে বিশ্ববিদ্যালয় জীবনে পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক চর্চার যে ব্যাপারটি রয়েছে, সেটি কর্মক্ষেত্রে একটি শিক্ষার্থীকে কতটুকু সহায়তা করে বলে আপনি মনে করেন, আরিফ ভাইয়া? জি, ধন্যবাদ আপনাকে। এবং আমার খুব অনেকদিন পরে প্রিয় আগের আউজ সহ সকলের সাথে এভাবে সরাসরি কথা বলতে পারছি। এর জন্য আমি আসলে অনেকদিন পরও এটা খুব ভালো লাগছে। তো প্রথমে যেটা বলবো, এখানে তো আমাদের আমাদের ইতিহাস বিভাগের আমাদের 42 ব্যাচের বিসিএস ব্যাংকার লেকচারার অনেকেই আছেন। তো আমি একটু আবার একটু ডিফারেন্ট জবে চলে আসছি, একটু পুলিশ আসছি। তো সেই দিক থেকে বলবো, আসলে আমার এই প্ল্যানটা ছিল আমি একটা গভর্নমেন্ট ট্রাই করব, যেহেতু আহ, ইতিহাস বিভাগ নিয়ে ইতিহাসে পড়াশোনা করেছিলাম, সেহেতু হয়তোবা আমাদের সময়ের সাথে ওই প্রাইভেট সেক্টরে কর্পোরেট লেভেলের জবটা অনেকটা টাফ ছিল আমাদের জন্য। তো এই দিক বিবেচনায় আমি শুরু থেকেই চেষ্টা করেছিলাম যে আমি একটা গভর্নমেন্ট জব ট্রাই করব, এবং সেক্ষেত্রে আমার ফার্স্ট প্রায়োরিটি ছিল বিসিএস, দেন অন্যান্য ফার্স্ট ক্লাস বা সেকেন্ড ক্লাস এই জবগুলো আমার জি, আরিফ ভাই, আপনার কথা আমরা শুনতে পাচ্ছি না, একটু কেটে কেটে আসছে কথাগুলো, বেঁধে যাচ্ছে বারবার। সেই থেকে স্টার্ট গেলে আমার
আমরা 2000 অঙ্কন করলাম। আমি টপিক আপনার শুনি, যেহেতু আপনি নিজের কথা করলেন যে ওকে তো সেই কারণে আমি মনে হচ্ছে আমাদের অনুজ আছেন, তাদেরকেও বলবো যে হ্যাঁ, আরিফ একটু নেট কানেকশনটা চেক কর। জি আরিফ ভাই, আপনার নেটওয়ার্ক সংযোগ দুর্বল, এই কারণে কথাগুলো আমরা শুনতে পাচ্ছি না, এবং শুনতে পারলেও কথাগুলো বেঁধে যাচ্ছে বারবার। আসলে এটি আমাদের দোষ না, আমাদের দেশেরই সমস্যা। সব জায়গায় আসলে বলতে গেলে এই যে একটু বৃষ্টি নামলেই আমাদের নেটওয়ার্ক স্লো হয়ে যায়, কিংবা অনেক সময় আমাদের কথা শোনা যায় না। ভাইয়া শোনা যাচ্ছে, এখন বলতে পারেন আরিফ ভাইয়া। হ্যাঁ, আমারও এই সমস্যাটা হয়েছিল ওই সময়, পরে আবার আমি ইয়ে করে নিয়েছি। জি, এটা আসলে কম বেশি সবারই সমস্যা হয়। তারপরেও দেশ এগিয়ে যাচ্ছে, এরকম একটা অনুষ্ঠান আমরা এই সময় এসে করতে পারবো, এটি তো আসলে 5 বছর আগেও কিন্তু আমরা কল্পনা করতে পারিনি। জি জি আমার মনে হয় জি, আমি আবারও আরিফ ভাইয়ের কাছে ফিরবো। আরিফ ভাইয়া যদি আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন, তাহলে আমি একটু মোহাম্মদ নাবি ভাইয়ের কাছে আসতে যাচ্ছি। তো ভাইয়া বোধহয় এসেছেন। আরিফ ভাই শুনতে পাচ্ছেন আপনি? জি 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 ভাইয়া, বলতে জি পারেন ভাইয়া। তো জি আমি শুনতে পাচ্ছি, আমি বলছি যে আমাদের যে ইতিহাস নিয়ে কখনো হতাশ হবেন না। কারণ আহ, আপনার জবের ক্ষেত্রে, কেরিয়ারের ক্ষেত্রে জি আমি বলছি, জি আমি আমার ডিপার্টমেন্টের অনুযুদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনাদের অনেকেই আপনাদের সাবজেক্ট নিয়ে হয়তো একটু আপনারা হীনমন্যতায় ভোগেন। তো আমি বলবো এটা নিয়ে, সাবজেক্ট নিয়ে হীনমন্যতা ভোগার কোনো কারণ নাই। কারণ জব সেক্টরে সাবজেক্টটা একটা ফ্যাক্টর হলেও অবশ্যই সেটা মেইন ফ্যাক্টর না। আপনি নিজের যোগ্য overcome করতে পারবেন। তো নিজের ক্ষেত্রে বলবো, এটা আমার জব ছিল, আমার গভর্নমেন্ট জবে আমার ফার্স্ট ক্লাস বা সেকেন্ড ক্লাস প্রায়োরিটি ছিল। আমার এখনো মনে আছে, আমি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বা চতুর্থ বর্ষ থেকে আমি একাডেমিক জব রিলেটেড পড়াশোনা করা এটা আমাকে খুব কাজ দিয়েছিল। এবং আমি বিশেষ করে একটা আমি প্ল্যান করে ফেলেছি যে আমি গভর্নমেন্ট সেক্টর রিলেটেড জবগুলো আমি ট্রাই করব। সেই সেই দিক দিয়ে আমি বিসিএস কে প্রায়োরিটি দিয়েছিলাম। তো এজন্যই বলবো অনুযুদেরকে, আপনাদের সাবজেক্ট নিয়ে আপনারা কখনো হতাশ হবেন না। আপনাদের আপনারা কোন দিকে আগাবেন, যদি ভালো আর যদি সেটা তাও ওয়েলকাম। সেই ওইকে বিশেষ করে অনার্স সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার থেকে একটা পড়াশোনা শুরু করতে হবে, একাডেমিক পড়াশোনার পাশাপাশি এই জব রিলেটেড। তো বিসিএস রিলেটেড পড়াশোনা করলে যেটা একটা সুবিধা, সেটা হচ্ছে একটা গভর্নমেন্ট জব রিলেটেড পড়াশোনাগুলা করলে বিসিএস ছাড়াও তো অন্যান্য গভর্নমেন্ট বিভিন্ন জব আছে, ফার্স্ট ক্লাস জব, সেকেন্ড জব। তো ওই বিসিএস প্রিপারেশনটা দিয়ে আপনার বাকি জবের প্রিপারেশনটা, আপনার প্রিপারেশন নিলেই সারা বছরই আপনি বিভিন্ন অন্যান্য জব গুলোতে আপনি অ্যাটেন্ড করতে পারবেন, ওগুলোতে পার্টিসিপেট করতে পারবেন। এটা একটা আপনাদের সুবিধা আছে। আর বিসিএস না হলেও তো নন ক্যাডারের সুযোগ আছে। তো সেজন্য বলবো যে বিসিএস প্রিপারেশন সুবিধা যে অন্যান্য সেকেন্ড ক্লাস জব গুলাতে একটা প্রিপারেশন হয়ে যায়। সেক্ষেত্রে করেছিলাম আমি। আবারও নেটওয়ার্ক সমস্যা হচ্ছে। আবারও কথাগুলো বেঁধে যাচ্ছে, ওনাকে দেখাও যাচ্ছে না। আমি ম্যাথ, দুঃখ প্রকাশ
জি, দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে, ভাইয়া বলতে পারেন। জি, আরিফ ভাইয়া বলতে পারেন ওইটা আপনি। ওই যে previous আর ম্যাথ ইংলিশ ও, নেটওয়ার্ক সমস্যা হচ্ছে। যাই হোক, উনি যুক্ত হবেন আমাদের সঙ্গে আবারও, আমরা আশা করছি। আমি তো মাহমুদ যুক্ত এভাবেই হয়েছে। আপনারা জি ওই আমি যেটা বলছিলাম যে ম্যাথ ইংলিশের ক্ষেত্রে যে আমাকে যেটা খুব হেল্প করেছিল সেটা হচ্ছে আমি ওই যে টিউশনটা আমাকে খুব হেল্প করেছিল 6 to 7 8 9 10 ম্যাথ গুলো আমার খুব হেল্প করেছিল টিউশনি করাটা। আমি অনুযুদের বল আহ, পাশাপাশি পড়াশোনার পাশে আপনার যে একটা ইউ ক্যান ইমিডিয়েটলি, তো আপনি না বাট ডেফিনেটলি এই জন্য ধন্যবাদ। জি, ধন্যবাদ আরিফ ভাই আপনাকেও। আমি একটু মাহমুদ নাবি ভাইয়ের কাছে ফিরতে চাচ্ছি। ভাইয়া, আমি একটু জানতে চাচ্ছিলাম যে ক্যারিয়ার গড়ার পেছনে একটি ডিপার্টমেন্টের ভূমিকা আসলে কতটুকু। আমরা জানি আমাদের প্রত্যেক ডিপার্টমেন্টেই কোনো না কোনো সীমাবদ্ধতা রয়েছে, এবং এই সীমাবদ্ধতা নিয়েই কিন্তু আসলে আমাদের চলতে হয়। তো আমরা শিক্ষার্থী হিসেবে আশা করি যে এই সীমাবদ্ধতাগুলো না থাকলে হয়তো বা আমাদের ক্যারিয়ারের ক্ষেত্রে আমাদের ডিপার্টমেন্ট বড় রকমের ভূমিকা রাখতে পারতো। তো এই বিষয়ে, আপনি নিজেও ইতিহাস বিভাগের শিক্ষার্থী ছিলেন, আপনি জানেন আমাদের বিভাগ কিভাবে পরিচালিত হয়, বা এই বিষয়ে আপনার যথেষ্ট জ্ঞান আছে। আপনি একটু আমাদেরকে বলবেন যে ডিপার্টমেন্টের কোন বিষয়গুলো উন্নত হলে আমাদের শিক্ষার্থীদের জন্য ক্যারিয়ার গড়ার পেছনে আরো বেশি বড় ভূমিকা রাখতে ডিপার্টমেন্ট সক্ষম হতো। ধন্যবাদ কাজী সৌরভ আহমেদ। আমি একটু মূল প্রসঙ্গে থেকে একটু বাইরে যাই, তারপরে মূল প্রসঙ্গে আসতেছি। জি, এখানে অবশ্যই। হচ্ছে যে আমি খুব উচ্চাভিলাষী একজন মানুষ ছিলাম। আমার সবসময় চিন্তা ছিল যে আমি বাংলাদেশের প্রথম শ্রেণীর একটা জব করবো। সবসময় আমি এরকম উচ্চাভিলাষী। তো মানুষের পড়াশোনার ক্ষেত্রে আসলে মানুষকে উচ্চাভিলাষী হতো, এটা এক নাম্বার কারণ। আর আরেকটি বিষয় হচ্ছে যে মনের মধ্যে একটু পেইন রাখতে হবে। পেইন না থাকলে একটা মানে হচ্ছে যে বাংলায় ইয়েতে একটা সরল কথা আছে, পেইন না থাকলে আসলে গেইন করা যায় না। কথাটা যদিও খুব ছোট, মানে যতখানি ছোট ততখানি ইফেক্টিভ। মনের মধ্যে আসলে পেইন থাকতে হবে, পেইন থাকলে আপনি হচ্ছে যে গেইন করতে পারবেন। আর আমার সম্মানিত যে বন্ধুরা এখানে আসছে, বন্ধু বলছিল যে ব্রেন কতটুকু নিতে পারে, তারপরে কতটুকু মুখস্থ করতে হবে। আমি যতটুকু সাফল্য অর্জন করেছি, আমি আসলে মুখস্থ বিদ্যার উপরে কখনোই সাফল্য অর্জন করতে পারি নাই। এবং আমি অনেক করেছি যে মুখস্থ করে আসলে খুব বেশি দূর যাওয়াটাও খুব কষ্টকর। যে বিষয়গুলো হচ্ছে যে থিম গুলা নিয়ে আমি চিন্তা করতাম, সবসময় চিন্তা করতাম। একটা চিন্তা শক্তি একটা মানুষকে অনেক বড় জায়গায় নিয়ে যেতে। এটা হচ্ছে আমার মূল কথা। তো আমার অনুজ যারা আছে তাদের প্রতি আমার এতটুকুই অনুরোধ যে তাদের চিন্তা শক্তি বাড়াবে, তারা উচ্চবিলাসী হবে, আর তাদের মনের মধ্যে পেইন রাখবে। পেইন থাকলেই ওরা নিশ্চয়ই গেইন করতে পারবে, এটা আমার অনুরোধ। আর চিন্তা শক্তি এটা সবচেয়ে বড় একটা ভাইটাল রোল হিসেবে পালন করে। আর যেটা আমাদের ডিপার্টমেন্টের যে বিষয়টা, ডিপার্টমেন্টের স্যাররা খুব বেশি কর্ডিয়াল, এটা নিঃসন্দেহে। এবং চিটাগং ইউনিভার্সিটির হিস্ট্রি মতো একটা সাবজেক্ট, এটা তো আমি মনে করি যে ওয়ার্ল্ড ওয়াইড একটা ইন্টারন্যাশনাল সাবজেক্ট, এবং এই সাবজেক্টে পড়া আমি মনে করি একটা গর্বের বিষয়। এখানে যে যাই বলুক আমি জানি না, আমি গর্ববোধ করি। আমি সব জায়গায় বলি যে আমি চিটাগং ইউনিভার্সিটি হচ্ছে যে হিস্ট্রি স্টুডেন্ট, এবং আমি এটাতে গর্ববোধ করি। কেন গর্ববোধ করি, এটার কয়েকটা বিষয় আছে। গর্ববোধ করার অন্যতম কারণ হচ্ছে যে আমার এই সাবজেক্ট পড়তে ভালো লাগতো। আপনি একটা বিষয় দেখবেন যে আপনি জীবনের যদি কোনো লক্ষ্য বস্তু দাঁড় করাতে চান,
লক্ষ্যবস্তু দাঁড় করাতে গেলে আপনাকে হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড জানতে হবে, আর ব্যাকগ্রাউন্ড জানতে গেলে আপনার হিস্ট্রি করতে হবে। যেমন আরেকটি যদি আপনাকে তোমাকে আমি উদাহরণ দিই, বা আমার অনুজদের ক্ষেত্রে উদাহরণ দিই, যে একটা যখন তীর ধনুকের আমি উদাহরণ যদি দিই এখানে, যে একটা তীর আমরা আসলে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য আমরা পিছনের দিকে টেনে ঠিক কোন জায়গায় স্থির করব, ওই স্থিরটা আমরা সেখানেই করতে পারি। তো এই যে পিছন দিকে আমরা যাই, তো এই পিছন দিকে যাওয়াটাই হচ্ছে হিস্ট্রি। অর্থাৎ জীবনের সাফল্য অর্জন করতে গেলে ইতিহাস জানতে হবে। এই জন্য আমি এই ডিপার্টমেন্টের প্রতি আমি সারা জীবন কৃতজ্ঞ। আমি এখনো কৃতজ্ঞ। আমার অনুজ যারা রয়েছেন তারা এই যে ডিপার্টমেন্ট নিয়ে যে সব কথা, যে আমরা এই বিসিএস পাচ্ছি না, আমরা পাচ্ছি না, আসলে ডিপার্টমেন্ট কোন সাবজেক্ট কোনো বিষয় না। জ্ঞান চর্চা করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আর আমাদের যারা স্যার রয়েছেন, যা এখন আমরা যখন 2006-07 সেশনে ছিলাম, কয়েকটি বিষয় এখন যেমন চেঞ্জ হয়েছে। আমাদের সময় যেমন অ্যাটেন্ডেন্সে মার্ক ছিল, এখন যেমন অ্যাটেন্ডেন্সে মার্ক আসছে, হয়তো ক্রমান্বয়ে আরো ভালো হবে, আরো অনেক দূর এগিয়ে যাবে। আমার এই ডিপার্টমেন্টের প্রতি সবসময় শুভকামনা থাকুক। আমার যারা স্যার আছেন, স্যারদের প্রতি আমি তো সবসময় কৃতজ্ঞ, এবং আমি প্রায়ই, সবসময় না প্রায়ই আমি স্যারদের জন্য দোয়া করি, আমার স্যাররা যেন সবসময় ভালো থাকে, এই কামনা আমার সবসময় থাকে। তো এই ডিপার্টমেন্ট আরো অনেক দূর এগিয়ে যাবে। ডিপার্টমেন্টের প্রতি আমার শুভকামনা, ডিপার্টমেন্টের প্রতি আমার ভালোবাসা, ডিপার্টমেন্টের যারা অনুজ আছে, যারা অগ্রজ আছে, তাদের সবার প্রতি আমার ভালোবাসা, শ্রদ্ধা সবসময় থাকবে। জি, অবশ্যই শ্রদ্ধা এবং সম্মানের জায়গা থেকে আমাদের শ্রদ্ধেয় শিক্ষকগণ আমাদের মনের সর্বোচ্চ স্থানে সব সময় অবস্থান করে। আমরা নিজেরাও শ্রদ্ধা করি, আপনাদেরও আমরা শ্রদ্ধা করি। তবে একটি বিষয় জানতে চাচ্ছিলাম, আপনি যেমনটি বললেন যে ইতিহাস বিভাগের প্রতি আপনার সবসময় ভালোবাসা রয়েছে, ভালো লাগা রয়েছে, এবং এই ইতিহাস বিভাগ নিয়ে আপনি গর্ববোধ করেন। তবে আমাদের যে সকল বর্তমান শিক্ষার্থী রয়েছে তাদের মধ্যে কিন্তু এক ধরনের মানসিকতা কাজ করে যে আমরা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলাম, মানে তারা অনেকটা বাধ্য হয়ে কিন্তু এই বিভাগে ভর্তি হয়েছে, এরকম একটা মানসিকতা কিন্তু সবার মধ্যে আছে কম বেশি। কারণ বেশিরভাগ শিক্ষার্থী কিন্তু বিজ্ঞান বিভাগ থেকে আসা, এবং তাদের মধ্যে কিন্তু একটা আকাঙ্ক্ষা ছিল যে তারা বিজ্ঞান বিষয়ক কোনো বিষয় তারা পড়াশোনা করবে ইউনিভার্সিটিতে এসে, কিন্তু সেটি যখন হয় না তখন কিন্তু এই সাবজেক্টের প্রতি আসলে তাদের ভালো লাগা কিংবা ভালোবাসা হঠাৎ করে জন্ম নেয় না। তো তাদের উদ্দেশ্যে এই বিভাগের প্রতি কিভাবে ভালোবাসা সৃষ্টি করা যায় এবং আপনার পরামর্শ এ ব্যাপারে কি হবে সেটি যদি আমাদেরকে একটু জানাতেন। ধন্যবাদ সৌরভ। খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি এখানে একটি বিষয় বলতে চাই। সেই বিষয়টা হচ্ছে যে আমি যখন ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার এগুলোতে প্রিপারেশন মোটামুটি আমি শেষ করে ফেলেছি, যখন চাকরি স্টেপে চলে গেছি অনার্স শেষ করে, তখন আমার অনেক ছেলের সাথে পরিচয় ছিল। আমার বিজ্ঞানের ছেলের সাথে পরিচিত ছিল, তারপরে ম্যানেজমেন্ট, আর্টস, কমার্স ফ্যাকাল্টির ছেলের সাথে পরিচিত ছিল, সমাজ বিজ্ঞান পরিচিত। তো আমি একটা বিষয়, যখন আমার প্রিপারেশনটা মানে চারদিক থেকে এনাফ হয়ে গেছে, তখন আমি একটা জিনিস বুঝতে পেরেছি, যে আমি তাদের সাথে ডিসকাস করতাম বিষয়গুলো। ডিসকাস করে আমি নিজেই বুঝতাম যে আমার চেয়ে ইংলিশ, আমি পড়তাম হিস্ট্রি, কিন্তু এরকম ভাবতাম যে আমার চেয়ে ইংলিশ কেউ ভালো পারবে না, ইভেন দ্যাট একটা ইংলিশের স্টুডেন্ট আমার সাথে পারবে। কারণ একটা ইংলিশের সাবজেক্ট, আমি খুব সম্মানের সাথে ইংলিশ সাবজেক্টকে অবহেলা করতেছি বা এরকম কিছু না, আমার ছাত্রদের জন্য আমি বলতেছি। একটা ইংলিশে যখন একটা ছাত্র তখন তাদের সাহিত্য পড়াশোনা করে বা একজন লেখকের পরিচিতি পড়াশোনা করে, এই থেকে আমরা অনেক বেশি অ্যাডভান্স। আমরা সাহিত্য পড়ি, পড়ি, তার সাথে আমাদের যে ব্যাকরণের রুলস গুলো আছে, ইংলিশ গ্রামারের যে রুলস গুলো আছে, আমরা এগুলোও জানতাম। তো কোনো এক ভার্সিটির স্টুডেন্ট মানে হচ্ছে ইংলিশেই পড়তো। তো চাকরির জব যখন আমরা একসাথে শুরু করলাম, তো বিভিন্ন বিষয় আমি তাকে ধরতাম, সে আমার সাথে আসলে সত্যি করতে পারতো না। এটা না পারার কারণ মানে হচ্ছে যে আমার পারার কারণ অন্যতম একটা বিষয় ছিল, সেটা হচ্ছে যে আমি আগে থেকেই বিষয়গুলা ক্যাপচার করে নিয়েছিলাম। এখানে সোহেল রানা আমার খুবই কাছের একজন ফ্রেন্ড, সে আমার সম্পর্কে একটু সম্মুখ হলে জানতো যে আমি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার আমার টেবিলের মধ্যে বই ভর্তি ছিল,
আমি যখন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার করতাম তখন আমার টেবিল ভর্তি। আমার কারেন্ট অ্যাফেয়ার্স আমি তখন থেকে পড়াশোনা করতাম, মানে পড়াশোনাটাকে আমি এত ভালোবাসতাম, মানে এই ভালোবাসাটা মানে সবারই থাকা উচিত, সবারই থাকবে। আমার অনুজদের প্রতি যারা চাকরি করতে চান, সেটা হচ্ছে ব্যাংক করুক, বিসিএস করুক বা অন্যান্য ক্যাডারে, অন্যান্য প্রফেশনে যে যেভাবে যাক না কেন, সেটা হচ্ছে পড়াশোনার প্রতি একটু ভালোবাসা থাকতে হবে। ভালোবাসা থাকলেই আপনি হিস্ট্রিতে পড়েন, এটা হচ্ছে যে খুব, মানে যারা এই চিন্তা করেন, এটা খুব এই ছোট মানুষই, আমি যেটা ব্যক্তিগতভাবে আমি মনে করি। এবং আমি সবসময় বলি যে হিস্ট্রির মতো সাবজেক্টে পড়া সবসময় একটি গর্বের বিষয়। কারণ হচ্ছে যে এখানে যেমন আপনি সাধারণ জ্ঞান জানতে পারবেন, তেমন আপনি গোটা বিশ্ব সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। আর একটা বিষয়, শুধু একটু চোখ কান চারদিকে খোলা রাখতে হবে, খোলা রাখলেই ইনশাল্লাহ মানে হচ্ছে যে তোমাদের দ্বারাই এই দেশ একসময় পরিচালিত হবে, এই আমার কামনা। জি, ধন্যবাদ নবী ভাই আপনাকে। আমি আমাদের অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমি একটু আবার সোহেল রানা ভাইয়ের কাছে ফিরতে চাচ্ছিলাম যে আমাদের অনুজ শিক্ষার্থী কিংবা অগ্রজ, আমি তো একেবারেই নবীন বলতে গেলে, আমি মাত্র দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী হিসেবে পড়াশোনা করছি। আপনারা অনেক আগে থেকে এই ডিপার্টমেন্টের সঙ্গে জড়িত, এবং আপনাদের অনুজ যারা আছে তাদের উদ্দেশ্যে কোনো দিক নির্দেশনামূলক কথা কিংবা পরামর্শ যদি থেকে থাকে আপনি আমাদেরকে জানাতে পারেন। ধন্যবাদ। আসলে আমি যদি আমার লাইফ দিয়ে ব্যাপারটা বলি, তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম। আমি প্রথমেই বলছি যে আমি আসলে ওইরকম ওই খুব কেয়ারফুল ছিলাম না আগে থেকেই। ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার গায়ে হাওয়া লাগিয়ে চলে গেছে, তারপরে থার্ড ইয়ার পর্যন্ত চলে গেছে, ফোর্থ ইয়ারও চলে গেছে। অনার্স কমপ্লিট করার পরে আমার ভিতরে মানে চেতনা আসছে যে আমি আসলে অনার্স কমপ্লিট করছি, একটা অনারেবল জব নিব, এরকম একটা ব্যাপার চলে আসছে। এই যে ব্যাপারটা, এটা কিন্তু সবার ভিতরেই আসে, এই অনারেবল জব নিবে। কিন্তু অনারেবল জব নেওয়ার জন্য ফ্যামিলি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই কিন্তু মোটামুটি একটা চাপ দেয় আর কি। ঠিক আছে, আর অনারেবল জবটা না হলেই মানে মনের ভিতরে একটা টেনশন থাকে বা একটা আলাদা অন্যরকম একটা ব্যাপার থাকে যে না, আসলে অনারেবল জবটা পাইলাম না, ব্যাংকার হইতে পারলাম না, বিসিএস হইতে পারলাম না, ব্যাপারটা ঠিক এরকম নয়। আমি আসলে আহ, শিখার জন্য ওই মূলত হচ্ছে শিখার জন্য প্রিপারেশন নিয়েছিলাম, যে আমি ম্যাথ জানতাম, এটা আবার মানে রিফাইন করলাম। আবার দেখা যায় ইংলিশটা আমি জানি না, কিন্তু ইংলিশটা আমি ব্যাংকার হবো এই জন্য আমি ইংলিশটা পড়লাম। কিন্তু বিসিএস এর জন্য আমি ন্যূনতম মানে কোনো ইয়েই পড়ি নাই, কিছুই পড়ি নাই আমি বিসিএস এর জন্য। বিসিএস এর ব্যাপারটা আমি অভিজ্ঞতা দিয়ে বলি। আমি তখন গাজীপুরে অনার্স মাস্টার্স কমপ্লিট করার পরে গাজীপুরে আমি ওই সেলসে জব নিছি আর কি। এখন কেউ বিশ্বাসই করতে চায় না যে সেলসে জব করে বিসিএস হয়েছে, এটা কেউই বিশ্বাস করতে চায় না। আর আসলে বিশ্বাস করার মতোই না, কারণ সেলসে জব করে বিসিএস কেন, কোনো চাকরির পড়াশোনা করাটাই সো টাফ। ঠিক আছে, তো এখন কিন্তু পড়াশোনাটা আমার আগেই কমপ্লিট হয়ে গেছিল। আর ব্যাপার যেটা, ওই ইংলিশ আর ম্যাথটা যদি ভালোভাবে আগে থেকে চর্চা করতে হবে, কারণ হচ্ছে এটা লাস্ট মুহূর্তে আইসা মাথায় ঢুকবে না কোনোভাবেই। এটা আমি মনে করি যে সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার থেকেই এটা চর্চা করলে ভালো হয়। যাদের মানে কেরিয়ার নিয়ে চিন্তা আছে তারা করলে ভালো হয়। আর যদি যারা না করতে পারে, যে ফোর্থ ইয়ারে কমপ্লিট হয়ে গেছে, এরকম অনেকে আছে যে না, এর ফোর্থ ইয়ারের আগ পর্যন্ত কেউই মানে এই ব্যাপারটা নিয়ে টেনশনই করে না বা এই ব্যাপারটা নিয়ে করে না, চিন্তা করে না, তাদের ক্ষেত্রে আমি বলবো যে তাদের ক্ষেত্রে আমার মতো হতে হবে। আমার মতো কিরকম, যে আমি যখন ফোর্থ ইয়ার কমপ্লিট করে ফেলছি, কোনো নাই মানে মাস্টার্সে পড়ি, তখন গিয়ে আমার ভিতরে চেতনা আসছে যে না, আমার তো জব করতে হবে, একটা ভালো জব নিতেই হবে। তখন গিয়ে আমি ওই ভিতরে ইয়াটা নিলাম। এই যে বললাম না যে সাইফুডস ভোকাবুলারি 26 দিনে পড়ে ফেলছি, জিআরই যেটা থার্ড লেভেল এটা আমি 11 দিনে মুখস্থ করেছি। তারপরে হচ্ছে এই যে সাইফুডস এর যে একটা বই আছে না ম্যাথ, এটা আমি 5 দিনে মানে 5 ঘন্টা পরে প্রস্রাব করেছি, কিন্তু আমি আমার কাজ কমপ্লিট করে ফেলেছি। এই জন্য আমাকে কেউ পড়তে দেখে নাই, আমার সাথে যারা ছিল তারাও কেউ আমাকে পড়তে দেখে নাই। কিন্তু আমি যখন করছি তখন ফোর্স, একটা 100% ফোর্স দিয়ে
পৃথিবীর সবকিছু ছেড়ে দিয়েছি, যে এটা আমার শেষ করার পর হচ্ছে বাকি কাজ। আমি ওই দেখা গেছে যে একটা জিনিস টানা শেষ করে ফেলতাম। শেষ করার পরে দেখা যাচ্ছে আমি 3 দিন অসুস্থ থাকতাম। 3 দিন না, আমি যদি 6 মাস অসুস্থ থাকি, আমি 1 বছর পড়াশোনাটা আমি 5 দিনে কমপ্লিট, এই যে সাইবার সেক্রেটারি এটা 2 বছর পড়া ওই ওই কোচিং এ পড়ায়, তা আমি এটা 5 দিনে শেষ করে ফেলছি। আমি এখন যদি 6 মাস ঘুমাই, তাহলে কি আমাকে দেখবে? দেখবে না। তাহলে ওই ফোর্সটা নিতে হবে যদি কেউ মানে ওই ইয়ে করে, অনার্স কমপ্লিট করার পরে যদি জব মার্কেটে ফাইট করতে চায়, তাহলে ওই ফোর্সটা নিতে হবে আমার মতো। আর যারা আগে থেকে কেরিয়ার সচেতন, তারা সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার থেকে শুরু করতে পারে, এই ব্যাপারগুলো মানে চর্চা করতে পারে। সেই ক্ষেত্রে দেখা যাবে যে ফোর্থ ইয়ারে গিয়ে এত বেশি প্রেশারটা আসবে না। ঠিক আছে, তখন দেখা যাচ্ছে যে টুকটাক জি পড়াশোনা করলেই আস্তে আস্তে মানে ওভারকাম করতে পারবে। নাইলে প্রেশারটা গিয়ে তখন ওই সময় বেশি পড়বে। আর মুখস্থ জি, বুঝতে পেরেছি। মুখস্থ বিদ্যার ক্ষেত্রে যেরকম দেখা যাচ্ছে যে ওই বকরে মুখস্থ হচ্ছে না, বা এরকম একটা জিনিস কিছু কিছু ক্ষেত্রে মুখস্থ করা লাগে। বিশেষ যদি দিতে চায়, তাহলে মুখস্থ করাই লাগবে। কিছু ব্যাপার আছে, আর কিছু ব্যাপার আছে বুঝার। তো মুখস্থ করার ক্ষেত্রে দেখা যাবে যে ওই যে আমি বললাম যে ঘুম আসবে, ক্লান্তি আসবে। এই ক্ষেত্রে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা পড়াশোনা করার পরে 10 মিনিটের মতো এক্সারসাইজ করলে আবার ব্রেনে অক্সিজেন চলে আসবে। আর এক্সারসাইজ করলে আবার কিন্তু খাবার টানবে বেশি। ঠিক আছে? এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। সেজন্য ওই মানে টানা পড়াশোনা করলে ব্রেনে ক্লান্তি আসবে, শরীরে ক্লান্তি আসবে, এটা স্বাভাবিক। এটা সবার আসে কিন্তু। আমারও আসছিল। সেই ক্ষেত্রে এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে। জি, অবশ্যই। তাহলে আর ভিতরে একটা ইয়ে থাকতে হবে, স্পৃহা থাকতে হবে। এখন তুমি যদি নিজে না চাও যে আমার এই জিনিসটা দরকার, তাহলে এটা তুমি আর কখনো মানে পাইবা না। তোমার নিজের ভিতরে ইচ্ছা থাকতে হবে যে আমার এই জিনিসটা দরকার। তাহলে তুমি পাইবা। আর যদি মানে তোমার ভিতরে এই ইচ্ছাই না থাকে যে না আমার জিনিসটা দরকার নাই, তাহলে ওইরকম স্পিডও আসবে না, আর এই জবটাও তুমি পাইবা না। বুঝতে পারছো? এই ক্ষেত্রে আমরা পিছিয়ে যাই। আর আমরা অনেকে মনে করি যে না ঢাকা ইউনিভার্সিটি বা অন্যান্য ইউনিভার্সিটি এদেরকে টপকানো কি সম্ভব? এটা আসলে ভুয়া কথা। মানে জব মার্কেটের ক্ষেত্রে আমি একজন কম্পিটিটর, সে একজন কম্পিটিটর। ঠিক আছে, আমার অনেক ফ্রেন্ডদেরকে টপকায় আমরা গেছি না, এটা স্বাভাবিক। কিন্তু কত হলো কি, আমার ঢাকা ইউনিভার্সিটির অনেক ফ্রেন্ড আছে, তাদেরকে টপকায় আমরা গেছি। ঠিক আছে, তারা আমাদের সাথে ইয়ে করে। এখন হলো যে ওই ব্যাপারটা চিন্তা করতে হবে না যে না এই ঢাকা ইউনিভার্সিটি ওই সেই, ওইরকম ব্যাপার না। তাহলে আপনি ওই চিন্তাটা করেন যে তাহলে ন্যাশনাল, আপনি ইউনিভার্সিটি হয়ে যদি জব না পান, তাহলে ন্যাশনালের এরা বা ডিগ্রির এরা কিভাবে পাবে? তাদের অবস্থা কি হবে? তাদের চেয়ে আপনি অনেক উপরে না, সেজন্য এই চান্সটা যে তাদের চেয়ে উপরে, যেহেতু আপনি ওই উপরের চিন্তাটাই করেন। তো এই ব্যাপারগুলো একটু মাথায় রাখতে হবে। তাইলেই জি, আমি মনে ধন্যবাদ। করি যে জুনিয়রদের হতাশাটা কেটে যাবে। জি, অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ রানা ভাই সবাইকে। আপনাকে। আসলে আমার কাজে আমি সেরা, এই ধরনের একটা দৃঢ় মনোবল নিয়ে আমাদেরকে পড়াশোনা করতে হবে। এবং আপনি যেটি বললেন যে আমরা যদি ঢাকা ইউনিভার্সিটি বা অন্য ইউনিভার্সিটির যারা আছে আমাদের থেকে উপরে, তাদের কথা চিন্তা করি, তাহলে কিন্তু আমরা পিছিয়ে পড়বো। আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমার কাজে আমি সেরা, আমি পারবো, এই ধরনের একটা মানসিকতা, দৃঢ় মনোবল নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। তাহলেই আমরা আপনাদের মতো সফল হতে পারবো। আমরা আশা করব আমাদের শ্রদ্ধেয় যারা অগ্রজ রয়েছেন, কিংবা আমরা যারা অনুজ হিসেবে ডিপার্টমেন্টকে এখন পরিচালনা করছি বা শিক্ষার্থী হিসেবে রয়েছি, তারা এই কথাগুলো মেনে চলবো। এবং আমি আমাদের অনুষ্ঠানের প্রায় শেষ একটা কথা পর্যায়ে আমি চলে বলতে এসেছি। চাই, জি ভাইয়া। একটা কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে যে এটা মনে রাখতে হবে যে এক্সপিরিয়েন্স ক্যান নট বি ডাউনলোডেড ফ্রম ইন্টারনেট। কারণ হলো যে আসলে যতই যে কেউ ইন্টারনেটের গতিতে চলুক না কেন, কিন্তু এই যে আমরা যে পড়াশোনাটা করে গেছি, আর তোমাদেরকেও ঠিক সেই পড়াশোনাটা কমপ্লিট করেই কিন্তু আসতে হবে। এটা এক্সপিরিয়েন্স, এটা মনে রাখতে হবে, এটা এক্সপিরিয়েন্স। এক্সপিরিয়েন্স দিয়েই করে আসতে হবে। এটা মনে হয় যে আর যদি কারো কাকা মামু খালা টালা তাকে ওই ওই ক্ষেত্রে জব দিয়ে দেয়, সেটা ভিন্ন কথা। কিন্তু যদি তুমি ফাইট করো, তাহলে ওই মানে পড়াশোনাটা কমপ্লিট করেই কিন্তু মাঠে আসতে হবে। ঠিক আছে, এই মাঠটা সবার জন্য সমান। এরকম না যে ঢাকা ইউনিভার্সিটি বেশি ভাইয়া লাগবে, আরেকজনের বেশি ভাইয়া, এরকম না, ব্যাপারটা এরকম না। সবার জন্য কিন্তু মাঠটা সমান, এখানে খেলতে হলে। সো ওই ব্যাপারটা মাথায় রাখতে হবে যে না ও পারবে এরকম না। তাহলে এই ব্যাপারটা মাথায় রাখলে আর ওই ইয়াটা হবে না। এক্সপিরিয়েন্স দিয়েই করতে হবে। ধন্যবাদ। জি।
বুঝতে পেরেছি ভাই, অসংখ্য ধন্যবাদ। আমরা আমাদের অনুষ্ঠানের একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের যে সকল সম্মানিত অতিথিরা ইন্টারনেট সংযোগ দুর্বল থাকার কারণে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেননি, আমি তাদের পক্ষ থেকে আপনাদের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী, এবং আপনারা যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন তাদেরকে ইতিহাস বিভাগের পরিবারের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন, এজন্য আমরা আশা করব আপনাদের এই পরামর্শ, আপনাদের এই দিক নির্দেশনা মেনে চলে আমরাও আমাদের জীবনে স্মরণীয় হব, বরণীয় হব, এবং ইতিহাস বিভাগের এই গৌরবের ধারা আমরা প্রাণ থেকে প্রাণে ছড়িয়ে দিয়ে একটি মানবিক বিশ্ব গড়ার তপস্যায় সফল হব। সেই প্রত্যাশা রেখে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমাদের আজকের এই লাইভ অনুষ্ঠান এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।